নমস্কার, ভোটের ক্যারাভান নিয়ে আমরা চলে এসেছি আজকে ইটাহার কেন্দ্রে। আপনারা জানেন যে ভোটের দিন ঘোষণারও আগে থেকে আমরা ভোটের ক্যারাভান নিয়ে বেরিয়ে পড়েছি জেলায় জেলায়, কেন্দ্রে কেন্দ্রে, এবং বিভিন্ন কেন্দ্রের যে নির্বাচনী উত্তাপ, সেই নির্বাচনী উত্তাপ সরাসরি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনাদের ড্রয়িং রুমে ভোটের ক্যারাভান মারফত। এবং আজকে আমাদের গন্তব্য ইটাহার কেন্দ্র, যে ইটাহার কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেন তিনি জয়ী হয়েছিলেন, বিজেপি ছিল দ্বিতীয় স্থানে। সেই ইটাহার কেন্দ্রে এবারের নির্বাচনের প্রবণতা কি কি, সেখানের মূল ইস্যুই বা কি কি, বা যে ইস্যুগুলো এই মুহূর্তে নির্বাচনী রাজনীতিতে গোটা রাজ্যে বার্নিং ইস্যু, সেগুলোর কতটা প্রভাব পড়তে চলেছে এই ইটাহার কেন্দ্রে, তার সমস্ত কিছুর খোঁজ খবর, তথ্য তালাশ আমরা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাদিক থেকে শুরু করি। রয়েছেন বিজেপির পক্ষ থেকে নারায়ণ চন্দ্র রায়, সিপিআই এর পক্ষ থেকে উৎপল দাস, উৎপল বাবু প্রার্থীও এবার ইটাহার কেন্দ্রের, এবং আমার ডান দিকে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে কামরুল হক। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশাররফ হোসেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই ইটাহারের সাধারণ মানুষ, বিভিন্ন দলের যারা সমর্থক। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনী উত্তাপ চড়ছে, কাজেই নির্বাচনী যে এক্সাইটমেন্ট, সেটার মধ্যে তারাও এই মুহূর্তে ভীষণ রকম ভাবে বুঁদ হয়ে রয়েছেন। তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক অভাব অভিযোগ রয়েছে, সেগুলো জানার চেষ্টা করব। আমি এক এক করে প্রথমে স্পিকারদের কাছে আসি। আমি শুরু করি আমি উৎপলকে দিয়েই। উৎপল, এই ইটাহার, সেখানে যদি আমরা দেখি যে বামেদের একটা বড় প্রভাব ছিল, সেই ইটাহারে এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের অবস্থা কি? আপনি নিজে প্রার্থী, নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এক্স্যাক্টলি কোন পজিশনে আপনার দল দাঁড়িয়ে রয়েছে? আপনি কি ব্যাটেলশিপ পোটেনকিং দেখেছেন? সেখানে মন্তাজের একটা দৃশ্য আছে, রাজপ্রাসাদের সামনে একটা সিংহ মূর্তি ছিল, সেটা মাথাটা তুলে দাঁড়াচ্ছে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা ফিনিক্স, আমরা প্রয়োজনে ভস্য থেকে উঠে আসি। ইটাহারে আমরা সেই সিংহের মতো দাঁড়িয়ে গিয়েছি। খুব ভালো কথা, কিন্তু আমার প্রথমেই আপনি একটা দুর্বোধ্য নাম, যেটা হচ্ছে ভীষণ ইন্টেলেকচুয়াল, যারা তারা ছাড়া কেউ রিলেট করতে পারবেন বলে জানা নেই, সেরকম একটা বিষয় দিয়ে যে আপনাদের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে যে আপনারা দুর্বোধ্য সমস্ত ভিনদেশি জিনিস, সেগুলোতে যতটা মনোনিবেশ করেন ততটা লোকাল বিষয়ে মনোনিবেশ করেন না। না, একেবারেই তা নয়। এখন মানুষ অনেক আন্তর্জাতিক। কি বললেন ওটা? ব্যাটেলশিপ পোটেনকিং। ব্যাটেলশিপ পোটেনকিং। Yes. আমি এটার নাম শুনিনি। এটুকু বলতে পারি, আমার দৃষ্টতা, আমার অজ্ঞানতা, আমার অজ্ঞতা সবকিছু। কিন্তু আপনি কি মনে করেন যে ইটাহারের যারা আপনার যে কনস্টিটিউয়েন্সির যারা ভোটদাতা, তাদের আপনি এগুলো বলে কোথাও প্রভাবিত করতে পারবেন? না, বলছি না তো। এটা তো আমি তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বললাম। ব্যাটেলশিপ পোটেনকিং সের্গেই আইজেনস্টাইনের একটা বিখ্যাত, পৃথিবী বিখ্যাত সিনেমা, রাশিয়ান বিপ্লব নিয়ে। ইটাহারের মানুষকে আমি যেটা বলছি সেটা হচ্ছে এসআইআর, নাম বাদ গেছে, দুর্নীতি, উন্নয়ন হয়নি, যেগুলি ইটাহারের প্রশ্ন। আইনস্টাইন থেকে ইটাহারে এসআইআর এসে পৌঁছেছেন, অন্তত ফেরাতে পেরেছি উৎপলদাকে, এটাই আমার খুব বড় একটা ক্রেডিট। আমি আসবো, তার আগে আমি একটু বাঁদিকে নারায়ণ চন্দ্র রায়ের কাছে যাই। নারায়ণ, আপনাদের কি প্রত্যাশা এবার ইটাহার থেকে? দেখুন, নমস্কার। দেখুন, সমগ্র বাংলা জুড়ে দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসন চলছে। তার আগে 34 বছরের বামফ্রন্টের শাসন ছিল। আসলে এই মঞ্চে এসে একটা জিনিস আমার বলতে খুব ইচ্ছে করছে আর কি, সেটা হলো এই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, এরা আলটিমেটলি কখন কার সাথে কোথায় বসে আর কখন বিরোধিতা করে আমার জানা নেই। এরা মূলত বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী নয়, এরা মূলত প্রেমিক প্রেমিকার সম্পর্কে বিশ্বাসী। 2 নম্বর, সমগ্র বাংলা জুড়ে যে ধরনের দপ্তরের, আমি জাস্ট একটা প্রশ্ন করি, ঠিকই আপনি যেদিকে ইঙ্গিত করছেন যে জোটের প্রয়োজনে, ভোটের প্রয়োজনে যে কোনো কারোর সঙ্গে সমঝোতা বা জোটে যাওয়া, তাই তো? পিডিপির সাথে এক্স্যাক্টলি আপনাদের সম্পর্কটা কি ছিল কাশ্মীরের পিডিপির সঙ্গে? যে পিডিপি ঘোষিতভাবে
ঘোষিতভাবে তাদের যে অবস্থান কাশ্মীর নিয়ে, সেটা আপনিও জানেন আমিও জানি, সেই পিডিপির সঙ্গে আপনাদের এক্স্যাক্টলি কিসের সম্পর্ক ছিল? প্রেমের না বিবাহের? শুধু আমি এটুকুই বলবো যে ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ রাষ্ট্রের প্রতি, ভারত মায়ের প্রতি, দেশ রক্ষার প্রতি, দেশের শান্তি রক্ষার প্রতি, সমস্ত স্তরের উন্নয়নের প্রতি দায়বদ্ধ। তার জন্য কখন কি করতে হয় সেটা নেতৃত্ব জানে, নেতৃত্ব করছে। এবং আজ কাশ্মীরে আর কেউ পাথর ছুঁড়ে না, দেশের স্বাধীনতা পাহেলগাঁও হয়। পতাকা, কিন্তু হ্যাঁ, পাহেলগাঁও আমি হয়। বলছি, স্বাধীনতার পতাকা পাহেলগাঁও হয়, উদযাপন যেখানে করতে কয়েকজন টেররিস্ট তারা সীমান্ত পেরিয়ে অনেকটা ভেতরে এসে তারা অপারেশন চালিয়ে নিরীহ আমাদের দেশবাসী তাদের নির্বিচারে তাদের মানে নৃশংসভাবে হত্যা করে তারপর আবার তারা সেখান থেকে বেরিয়ে যায়। আমি শুধু বলবো যে যারা পাথর ছুঁড়তো আজ তারা পাথর ছুঁড়ে না, সেখানে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়, না ওখান থেকে কথা না, সেখানে একদম সামনে বসে দেশের একদম পতাকা কথা না, উত্তোলন please। হয়। এখানে এবং প্রশ্ন কি করার খুব জন্য আমি আনন্দের আছি। বিষয়, এত বছর পর রাহুল গান্ধী, সম্মানীয় কংগ্রেসের নেতা, তিনি দেশের স্বাধীনতার পতাকা ওখানে উদযাপন করতে পারছেন, এতদিন তারা পারতো না। আমি আসবো, আমি একটু আসি কামরুল হকের কাছে। কামরুল দা, এই ইটাহারে যদি আমরা দেখি যে দুবারের বিধায়ক অমল আচার্য তিনি দল পরিবর্তন করেছেন এবং এবার তিনি আপনাদের প্রার্থী। কি মনে করেন অমল আচার্যকে সামনে রেখে এই ইটাহারে কংগ্রেস কিছু করতে পারবে? নিশ্চয়ই পারবো। সবাইকে প্রথমেই শুভ সন্ধ্যা জানাই। দেখুন, ইটাহারের মানুষ বিগত 15 বছরে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে নাভিশ্বাস উঠে গেছে। কর্মসংস্থান নেই, বেকারদের কোনো দিশা দেখাতে পারছে না এই সরকার। শুধুমাত্র কিছু ভাতা দিয়ে মানুষকে সন্তুষ্ট করবার চেষ্টা করছে। অমলদা হচ্ছে আমাদের কাজের মানুষ। উনি, এটা সত্যি কথা, উনি বিগত দিনে তৃণমূলে ছিলেন, কিন্তু ইটাহারের মানুষের মণিকোঠায় উনি বসে আছেন। উনি যেখানেই থাকুক, উনি কাজের মানুষ। এবার জাতীয় কংগ্রেসের প্রতীক নিয়ে উনি দাঁড়িয়েছেন, বিপুল ভোটে উনি জিতবেন। ইটাহারের মানুষ সংকল্প করে রেখেছেন যে এই দুর্নীতিগ্রস্ত যে বিধায়ক, এই বিধায়ক শুধুমাত্র নিজের পরিবারের এবং নিজের সঙ্গে যে কজন ঘুরে বেড়ায় তাদের ছাড়া সাধারণ মানুষের কোনো স্লোগান না, কোনো উন্নয়ন স্লোগান করেনি। না। সাধারণ মানুষ No. তাদের যেই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে এবং কাটমানি ছাড়া এই সরকারের জামানায় যেহেতু কোনো কাজ হয় না, ইটাহারের মানুষ সংকল্প করে নিয়েছে এবার জাতীয় কংগ্রেসের প্রতীকে অমলদাকে বিপুল ভোটে জয় অমল আচার্য যখন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ছিলেন তখন তৃণমূল কংগ্রেস শুদ্ধ তুলসী পাতার মতো পবিত্র ছিল। হ্যাঁ, তাই বলছি, পবিত্র ছিল। হ্যাঁ, দেখুন, একটা কথা আমি বলবো, প্রত্যেক বাড়ির একজন গার্জিয়ান থাকে। গার্জিয়ান যদি সঠিক থাকে তার সন্তান কখনো দস্যিপনা করতে পারে না। উনি যেই দলের এতদিন প্রতিনিধি ছিলেন, সেই দলের যে মহারানী, তিনি নিজে দস্যু মহারানী, সেহেতু উনার নির্দেশেই সব দস্যিপনা হয়েছে। আজকে উনি জাতীয় কংগ্রেসের হাত ধরেছেন, আমাদের রাহুল গান্ধীর সৈনিক। সে সমস্ত যদি কোনো কিছু থেকে থাকে, প্রথমত আমি একটা কথা বলি, যে কোনো নেতা, সে মমতা বন্দ্যোপাধ্যায় হন, আমি এই ডিবেটে বলে রাখছি যেটা আমি মেনটেন করি আমার অনুষ্ঠানে, মমতা বন্দ্যোপাধ্যায় হন, শুভেন্দু অধিকারী হন, নরেন্দ্র মোদী হন, অমিত শাহ হন, রাহুল গান্ধী হন, সোনিয়া গান্ধী হন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই দস্যু মহারানী, এই জাতীয় আপনি পলিটিক্যাল আক্রমণ করুন, পলিটিক্যাল ইস্যু, কিন্তু এই ধরনের কোনো ব্যক্তি আক্রমণ কোন নেতা কোন নেত্রীর সম্পর্কে ওকে, থ্যাংক ইউ, অ্যালাউড নয়, এই মঞ্চে নয়। আপনি জনসভায় বলতে পারেন, কিন্তু আপনি অভিযোগ করুন, আপনার নির্দিষ্ট অভিযোগ থাকলে আপনি অভিযোগ করুন। আমি বলি স্লোগান না, একদম স্লোগান না ভাই। আমি বলি, একদম উত্তেজনা, অকারণ উত্তেজনা ছড়াবেন না। একদম না, এটা আপনার উত্তেজনা ছড়ানোর জায়গা না। 15 বছর আগে যেই মমতা ব্যানার্জিকে আমরা ব্যানারে লিখতে দেখেছি, বিভিন্ন মিটিং মিছিলে বলতে দেখেছি সততার প্রতীক, সেই সততার প্রতীক কেন হারিয়ে গেল, এটা আমার প্রশ্ন। আজকে নতুন স্লোগান নিয়ে এসছে বাংলার মেয়ে। তাহলে মমতা ব্যানার্জি ছাড়া আর কি কোনো বাংলার মেয়ে নেই? এটাই তার জ্বলন্ত উদাহরণ। তাহলে তো এই প্রশ্ন উঠবে যে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায় যারা বলেছিল, তাদের সঙ্গে আপনারা গত 10 বছর ধরে বারংবার জোটে গেছেন, জাননি? বামফ্রন্টের কথা বলছেন তো? হ্যাঁ। সেটা দেখুন, লেখে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। আপনি খুব ভালো করে জানেন মৌপিয়াদি, রাজনীতিতে দুটো স্তর আছে, একটা রাজ্য, একটা কেন্দ্রীয়। কেন্দ্রীয় রাজনীতিতে আমরা বামফ্রন্টের সঙ্গে জোট করেছি,
কারণ বৃহত্তর স্বার্থে, দেশকে রক্ষার স্বার্থে আমরা বামফ্রন্ট কেরলে গিয়ে আর আপনাকে দেশকে রক্ষার স্বার্থ লাগে না? এটা এক সময়ের সেকেন্ড, অপেক্ষা ছিল। সেই দেশকে রক্ষার স্বার্থের যে ভীষণ একটা তাড়না, ভীষণ একটা মানে মনের মধ্যে উথাল পাথাল, দেশকে বাঁচাতে হবে, সেটা কেরলে গিয়ে কেন থমকে যায়? দেখুন, কেরল দেশের বাইরে, কেরলে তাহলে সেই স্বার্থ রক্ষার তাগিদটা সেটা থাকে না কেন? কেরল এমন একটা রাজ্য যেখানে সিপিএম এবং কংগ্রেস মুখোমুখি প্রতিপক্ষ। কেরল দেশের বাইরে, যদি তাহলে বলুন যে আসলে রাজনীতির অঙ্কে এটা নির্ধারিত হয়, মুখোমুখি প্রতিপক্ষ দেশ বাঁচানোর কি করে স্বার্থে জোট না। হয়, কিন্তু আজকে দেশের স্বার্থে এটা ভারতবর্ষের ডাক, সময় উপযোগী ডাক। এই জন্যই আমরা কিছু সময় আসবো, একটা সময় ছোট্ট বামফ্রন্টের ব্রেক সঙ্গে আমাকে আমরা জোট দিতে হবে, করেছি। ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান ইটাহার থেকে সরাসরি। বাই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান ইটাহার থেকে সরাসরি। আর আমাদের বাম প্রার্থী আমাদের মঞ্চে ছিলেন এতক্ষণ। এই মুহূর্তে তৃণমূল প্রার্থী মুশারফ হোসেন, তিনি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন একটু দেরিতে হলেও, কারণ খুব স্বাভাবিক, এই মুহূর্তে প্রচারের একদম শেষ পর্যায়ের তৎপরতা, তার ব্যস্ততা, তার মধ্যে সময় দিয়েছেন আমাদের দুই প্রার্থী। আমি মুশারফের কাছে আসবো। মুশারফ, গত ইলেকশনে এই ইটাহারে 59% ভোট শেয়ার আপনি নিজের দিকে করতে সমর্থ হয়েছিলেন। আমরা যদি দেখি যে নবজোয়ার এবং গত জানুয়ারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দুবার ইটাহারের রোড শো, তাতে একদম স্পেকটাকুলার একটা ভিড় হয়েছিল, প্রবল ভিড়, সেটা নিয়ে প্রবল চর্চা হয়েছিল। যে সমস্ত এরিয়াল শট দেখা গিয়েছিল সেগুলো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল। কিন্তু 59% ভোট শেয়ার এটা ধরে রাখতে পারবেন পরিবর্তিত পরিস্থিতিতে 2026-এ? এখনই তো আজকের ডেটে আমরা পার্সেন্টেজ হিসাবে এখনো কোনো হিসাব তেমন করিনি। আমরা ভোটের ময়দানে লড়ছি, জিততে পারবেন? আছে, জেতা তো উচিত, জনগণ সিদ্ধান্ত নেবে। এখন আমি যদি বলি আমি নিজে জিতবই 50,000 লাখ ভোটে, তাহলে তো অহংকার দাম্ভিকতার পরিচয় হয়ে যায়, সেটা আমি বলতে পারবো না, সেটা জনগণ ঠিক করবে। আর তাছাড়া আপনাকে বলি যে দুটো যে বিশাল ভিড় আপনি দেখেছিলেন, ভারতবর্ষের এটা অন্যতম একটা ক্রাউড হয়েছিল, সেটা ন্যাশনাল মিডিয়াও কভারেজ করেছে আপনাদের, আপনি ওটা নিশ্চয়ই জানেন। সেই ক্ষেত্রে ইটাহারে সেই ক্রাউড দেখে জনগণ বলছিল, আমি বলিনি, বিরোধীদের বয়কট করেছিল মানুষ, এটা দেখে। তাই এটা সেক্ষেত্রে তার প্রতিফলন নিশ্চয়ই পাওয়া উচিত। এখন আমি তো গ্যারান্টি নিয়ে দায়িত্ব নেই, এনারাও বললো রেকর্ড থাকবে, আমি বললে রেকর্ড থাকবে, তাই জন্য দেখা যাবে, রেজাল্টেই দেখা যাবে, আমরা এটাই আশা করবো। একটা কথা বলি যে আপনি 5 বছরে ইটাহারের জন্য কি কি করেছেন, যেটার ওপর দাঁড়িয়ে আপনি ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছেন বা ভোট চাইতে পারেন? প্রথমে এই কোশ্চেনটা, আমাদের অন্যান্য কোশ্চেন আসবে পরবর্তী ধাপে ধাপে, এটা আসবে ভেবেছিলাম। দেখুন, আমরা তো ওই তথ্য খতিয়ান দিতে গেলে ঘন্টা সময় লাগবে যে কারো ক্ষেত্রে। এখন যদি বিরোধীরা বলতে যায় তো ওদেরও ঘন্টা লাগবে, আমরা কিছুই করিনি, এটাই স্বাভাবিক। মানে সেই লিস্টটাও দীর্ঘ। হ্যাঁ, সেই ক্ষেত্রে ও বিরোধীরা বলবো আমরা কিছু করিনি, ঘন্টা লেগে যাবে। এবার আমিও বলবো অনেক কিছু করেছি, ঘন্টা লেগে যাবে। দুই একটা না বললেই নয়। দেখুন, আমার টার্মে পিরিয়ডে করোনা না এলে বাংলা আরো এগিয়ে যেত। আমি আমার টার্মে বলবো না, বাংলার ক্ষেত্রে বলছি। প্রায় দীর্ঘ সময় একটা লকডাউনে রেভিনিউ কালেকশন বন্ধ ছিল। বিরোধীরা, যাদের বিরোধী দলের যারা, ওদের যেমন বিজেপির অশোক বাবু আছে, বালুঘাটের এমএলএ, উনি ভালো ইকোনমিস্ট, আমরাও সম্মান করে রেসপেক্ট করি, বিধানসভা ওনার বক্তব্য আমি শুনি, উনিও এটা তথ্য তুলে ধরেছিলেন। সেক্ষেত্রে এই একটা আনুমানিক বছর দেড়ে করোনা পিরিয়ড গেছে বাংলায়, এই আমার ইটাহারও সভাপতি গেছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি বেনিফিশিয়ারির দিক দিয়ে ইটাহারে বিরাট একটা, বাংলায় সর্বসারা অভূতপূর্ব অভিনব ইন্ডিভিজুয়ালি বেনিফিশিয়ারি সবাই আছে এখানে, সব পার্টির লোক আছে, সভাপতি থাকবে, আশা ভালো গণতন্ত্রে, তাদের পরিবারও পায়, আমাদেরও সকলেরই পায়। এর মধ্যে সার্বিক ডেভেলপমেন্ট করতে অসুবিধা হয়েছে, কেন্দ্রের একটা বিরাট বঞ্চনা ছিল, বিজেপি বন্ধুর লোক এসেছে, নারায়ণবাবু আছে এখানে, বলবে নিশ্চয়ই, একটা 2,18,000 কোটি টাকার বঞ্চনা একটা আছে, কেন্দ্রের বঞ্চনা। দিদি বারে বলেছে সর্বদিন মিলে আমরা যাই, বামফ্রন্ট কংগ্রেস তো জিরো, ওখানে নেই, শূন্য আছে বিধানসভায়। আমরা আশা করেছিলাম এবার হয়তো কিছু ওদের প্রতিনিধি যাক, এটা আমরা আশা করব গণতন্ত্র সৌন্দর্যের জন্য। সেক্ষেত্রে বিজেপির দূর আমরা অফার করেছিলাম, চলুন সবাই মিলে আমরা, দিদি যখন বলেছে এই নদী ভাঙ্গন ক্ষেত্রে, ইরিগেশনে বা পানীয় জলে বা স্বাস্থ্যে আমরা যাই, সেন্ট্রালের কাছে গিয়ে বঞ্চনা, সেক্ষেত্রে একটা বড় বঞ্চনা এই পিরিয়ডে হয়েছে। আর অতীতে একটা আমাদের এই গভর্নমেন্ট যখন ছিল, ইউপিএ গভর্নমেন্টের সঙ্গে একটা আতাত ছিল আমাদের, মনমোহন সিং সরকারের সঙ্গে, তখন সার্বিক কাজের একটা বড় ব্যাপার ছিল, ইটাহারও ছিল, অনেক মডেল পাইলট প্রজেক্ট এখানে হয়েছে। এখানে অতীতে যারা ছিল তারা কাজ করেনি বলবো না, কেন ওনারা আসবে কোশ্চেনে,
কাজ করেনি বলবো না, কিন্তু আরো কাজ করা যেত, বিকজ তখন ফান্ড অ্যাভেলেবিলিটি ছিল। এই সময় 2021-এর পরে 1.5 বছর করোনা, কেন্দ্র টাকা দেয় না, 10.5 কোটি মানুষকে জন্ম থেকে মৃত্যু যে অভিনব অভূতপূর্ব উন্নয়ন, যে একটা বিরাট অর্থনৈতিক ব্যাপার বাংলায় করেছে। এই তো 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে বেড়েছে, তো বিরোধীরা যে বলছে 500 টাকায় কি হবে, 15,000 কোটি টাকা বেড়েছে, 500 টাকা নয়, এক বছরে সরকারের অতিরিক্ত 15,000 কোটি টাকা লাগছে। সুতরাং আপনি যেটা বললেন, স্বাস্থ্য একটা ভালো, একই দিনে 20টা সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে কেউ করতে পারবে একই দিনে 20টা সুস্বাস্থ্য কেন্দ্র। এটা যারা এসছে ইনাদের অঞ্চলগুলোতে হয়েছে। বড় মাপের নদী ভাঙন প্রতিরোধের কাজ হয়েছে, পানীয় জল একটা বিপ্লব হয়েছে, যোগাযোগ ক্ষেত্রে একটা বিরাট বিপ্লব হয়েছে। এই লাস্ট ডিসেম্বরেই প্রায় 172 কিলোমিটার রাস্তা আমি স্যাংশন করে, তার কাজ অনগোয়িং আছে। এই চলমান কাজগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু একটা দৃশ্যমান কাজ আবার সবাই দেখতে পাবে। আমি আসবো, আমি এখানে একটু আসি নারায়ণ বাবুর কাছে। নারায়ণ বাবু, অলরেডি 59% ভোট শেয়ার নিয়ে গতবার জয়ী হয়ে মুশারফ হোসেন খতিয়ান দিলেন যে এই কাজগুলো তারা করেছেন। এর পাশাপাশি যদি আমরা দেখি যে এই যুবসাথী, রিসেন্টলি যুবসাথী সেটা ইন্ট্রোডিউসড হওয়া, তার জন্য বহু তরুণ তরুণী তারা অ্যাপ্লাই করছেন, তাদের অ্যাকাউন্টে সেই যুবসাথীর টাকা ঢুকছে, লক্ষ্মীর ভান্ডার আগেই আছে, অর্থাৎ একটা বড় অংশের মানুষ সরাসরি হচ্ছে তারা প্রভাবিত হচ্ছেন, তারা উপকৃত, বেনিফিশিয়ারি তার। এটাকে কাউন্টার করতে পারবেন? কি দিয়ে কাউন্টার করবেন? দেখুন, আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে লড়াইটা, এই যে প্রথমে আমি বলেছিলাম 34 এবং এদিকে হলো 15, প্রায় 50 বছর, মানে 5 দশকের অন্ধকারময় যুগ থেকে উদ্ধারের পথ। মানে এবারকার ভোটটা ভবিষ্যৎ নির্ধারণ, সাথে সাথে সার্বিক সমস্ত স্তরেই উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত কাটমানিমুক্ত জীবনযাপন বনাম যারা মনোজিৎ মডেলে কলেজ চালাতে চায়, যারা, যে মেয়েটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিয়ে মিছিল করত, সেই মেয়েটি যখন মনোজিৎদের দ্বারা ধর্ষিত হয়, যখন তামান্নার মতো ছোট্ট বাচ্চা টুকটুকে মেয়েটি খেলা হবে গানের মানে বুঝতে চায় তার মায়ের কাছে, আর মানে বলার আগে সকেট বোমা তার বুকে এসে পড়ে, যখন বকটুইতে 10 থেকে 12টা ভাদ্র শেখের নেতৃত্বে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারকে পুড়িয়ে মারে, এর বিরুদ্ধে। আর যদি বলেন উন্নয়ন, আমি শুধু ইটাহার নিয়ে বলছি। 15 বছর তৃণমূল শাসনে এই ইটাহার, মানে এক কথা সবুজ সূর্য। ইটাহারবাসী চাইছে এবার পূর্ব আকাশে গেরুয়াময় সূর্যের উদিতমান অবস্থা গেরুয়াময় হতে। কারণটা হলো 15 বছর আগে 11 সালে আমরা দেখেছি এই ফায়ার ব্রিগেড স্টেশন নিয়ে খবর, তারপর ধাপে ধাপে শুধু পরিদর্শন। 15 বছরে দুটো এমএলএ গেল তৃণমূল কংগ্রেসের, এখনো পর্যন্ত এই ইটাহারবাসী, এত দরিদ্র পরিবারের বসবাস, গোটা ইটাহার বিস্তীর্ণ এলাকা, একটা ফায়ার ব্রিগেড স্টেশন হলো না দিদি। আমি এখানে নারায়ণবাবু, আমার একটা প্রশ্ন, আপনি বললেন যে এবারের নির্বাচন, তার নির্বাচন, এবার নির্বাচন গেরুয়া সূর্যের উদয়, তো একই সঙ্গে এটা তো মানবেন যে এবারের নির্বাচন 2021-এ যে মানুষরা ভোট দিয়ে আপনাদের 77 জন এমএলএ দিয়েছিলেন, তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের লড়াইয়ের নির্বাচনও। খুব সুন্দর বিষয়। তার আগে আমি আর দুটো পয়েন্ট অ্যাটাচ করব। সেটা হলো যে একটু আগে বঞ্চনা নিয়ে আমাদের কেন্দ্রীয় বঞ্চনা এমএলএ সাহেব বললেন, মোশাররফ দা। তো আমি শুধু বলবো, দেখুন, কেন্দ্রের বঞ্চনা শব্দটাকে আপনারা মাইকের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে দিচ্ছেন, কিন্তু একবার দেখেছেন আপনারা ইউটিলাইজেশন কি করেছেন? 4-5টা সেক্টর মারফত কেন্দ্রীয় স্তর থেকে অর্থ রাজ্যে আসে, এটা সব রাজ্যে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে। তো সেখানে ইউটিলাইজেশন দেখাতে পারছে না, অর্থ খরচ করতে পারছে না, ডিরেক্টলি চুরি চামারি হচ্ছে। তো সেক্ষেত্রে কেন্দ্র কেন দেবে তৃণমূলের নেতাদের পকেট ভরানোর জন্য অর্থ? আমি আসবো, আমি মোশাররফের উত্তর নেবো, তার আগে একটু কামরুলদার কাছে আসবো। কামরুলদা, এই যে উন্নয়ন যার কথা মোশাররফ হোসেন বললেন, এর পাশাপাশি আমরা যদি দেখি যে বিশেষ করে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাদের যে লড়াই, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে, এর পাশাপাশি এই লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, এই সমস্ত যে ফ্যাক্টরগুলো, সেগুলোকে কাউন্টার করবেন কি করে? প্রথমে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলি
যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূল ঢাকঢোল পিটিয়ে যে মানুষের মধ্যে একটা ভোটের রাজনীতি করবার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করছি না, কিন্তু ওই বাড়ির এমএ পাস ছেলেটা, পিএইচডি করা ছেলেটা যখন 1500 টাকার জন্য ওই ভাতার লাইনে দাঁড়ায়, এর থেকে লজ্জার আর লক্ষ্মীর কিছু ভান্ডার হতে তো পারে না। মহিলারা পান, না, sorry, লক্ষ্মীর- ওই যুব ভাতা, লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা, আমার একটা কথা এক বলুন, মিনিট। তাহলে দুর্গা সম্মানটা কংগ্রেসের ইশতেহারে আছে কেন? ভাতা যদি কাম্য না হয়, তাহলে এবার 294টা আসনে আপনারা প্রার্থী দিয়েছেন 20 বছর পর, আপনাদের ইশতেহারে প্রথমেই জল করছে দুর্গা সম্মান, সেটাও তো ভাতা। দুর্গা সম্মান যেমন আমরা ঘোষণা করেছি, পাশাপাশি এটাও ঘোষণা করেছি যে 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত শূন্য পদ আমরা পূরণ করব। সেটা তো আপনারা ক্ষমতায় এলে অন্তত শূন্য থেকে ক্ষমতায় তাহলে আসা, মানে একটা খেয়ালি পোলাও না তো, যে যখন স্বপ্নে পোলাও বানাচ্ছি একটু বেশি করে ঘি দিয়ে দিই। কথা সেটা না মৌপিয়াদি, এটাই যদি হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনি কেন প্রশ্ন করলেন? সেটাও তো জিতলেই দেবো। আমার প্রশ্নটা অন্য জায়গায়। না, ওই সেটা তো লক্ষ্মীর যেই ভান্ডার তো already দেওয়া শুরু যেই করে দিয়েছে মাটা তৃণমূল 1500 government। টাকা পাচ্ছে, ওই মাটার কি আশা নেই যে আমার এমএ পাস পিএইচডি করা ছেলেটা একটা চাকরি পাক, আমার 1500 টাকা দরকার নেই, আমার ছেলেটা আমাকে লালন পালন আমি করবে? এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে আমি উৎপলের এটাই তো কাছে সাধারণ আসবো। মানুষের প্রশ্ন। তার আগে ছোট্ট একটা ব্রেক আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি ভোটের ক্যারাভান নিয়ে ইটাহার থেকে সরাসরি। ফিরিলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। আমার সহকর্মী ভাস্কর আমার সঙ্গে রয়েছেন। আমি খুব সংক্ষেপে অডিয়েন্সের দু একটা প্রশ্ন নিয়ে নেব। ভাস্কর, একটু উঠে দাঁড়িয়ে বলুন প্লিজ। হ্যাঁ, বিজেপির যে প্রতিনিধি আছে তার কাছে এবং তৃণমূলের যে প্রতিনিধি আছে তার কাছে আমার দুটো প্রশ্ন। যে কোনো একজনের কাছে করুন প্লিজ ভাই। কোশ্চিন একটাই, আচ্ছা, কিন্তু দুজনের কাছে। আচ্ছা, এখানে সুকান্ত মঞ্জুর 10 বছর হলো, মোটামুটি 10 বছর হয়নি, 7 বছর কেন্দ্রমন্ত্রী এবার হয়েছে। ইটাহার দীর্ঘমেয়াদী কি পেল? এবং আমাদের বিদায় এমএলএ এর কাছে এটাই কোশ্চিন যে 5 বছর হলো আমরা ইটাহারের উন্নয়নের জন্য স্থায়ী সমাধান কি পেলাম? এটাই ধন্যবাদ। same question। এক সেকেন্ড, প্রথমত হচ্ছে এই প্রসঙ্গে মুশারফ তার উত্তর দিয়ে দিয়েছে বিস্তারিত। সুকান্ত মজুমদার প্রশ্নে আপনি বলছেন, সেটা আমি নারায়ণের কাছ থেকে নিয়ে নিচ্ছি। বিষয়টা হ্যালো হ্যাঁ, উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিষয়টা হলো যে আমাদের সাংসদ, সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় এই মুহূর্তে লাস্ট এই ইলেকশন পূর্বের মুহূর্তে 1,08,00,000 টাকার কাজ অলরেডি করলো। তো একটা বিষয় যে আমাদের সব থেকে বড় কথা, তৃণমূল কনস্ট্রাকটিভ কিছু করতে পারেনি ইটাহারের জনগণের কথা, যে প্রশ্নটা উঠে এলো। বিজেপি অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদার যেটা করেছে সেটা হলো, বিগত 40 বছরের আমি রেল দপ্তরের নথি ঘাটতে গিয়ে আরটিআই করে কোথাও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, পরবর্তীকালে অনেকে ছিলেন, কারোর কোনো লিখিত তথ্য পাইনি। কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার করেছে গাজল থেকে ডালখোলা যে রেলওয়ে এবং বুনিয়াদপুর টু ইটাহার রেলওয়ে, টোটাল 800 কোটি টাকা, এক সেকেন্ড, এক এক করে। 800 কোটি টাকা এই, স্যাংশন শুনুন, করেছে। বলছেন সরি, পছন্দ না হতে পারে, শুনুন। সরি বললে 8,000 কোটি শুনতে টাকা হবে, শুনতে হবে। অলরেডি। আমি সকলকে বলবো যে আপনারা চিৎকার না করে ঠিক আছে, আমি উত্তর নিয়েছি। এবার এদিকে একটা প্রশ্ন। আরটিআই করুন। এক সেকেন্ড, আমি এদিকে একটা সরি, প্রশ্ন নেব। 8,000 কোটি টাকা, 8,000 কোটি Okay. টাকার স্যাংশন হয়েছে সংক্ষেপে, এবং সংক্ষেপে, please। আগামী এই নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে, রেল চড়বে ঝমঝম করে, গ্রামের মানুষের, ইটাহারের মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। এক সেকেন্ড, আমি এখান থেকে প্রশ্ন নিয়ে নিই। যার প্রশ্ন করার ছিল প্লিজ উঠে দাঁড়ান। না না, স্লোগান না, আমি আগেই বলেছি কোনো স্লোগান না। এক সেকেন্ড, এক এক করে, না একজন ভাই, ভাই কারাকারি না ভাই, আমি যাকে বলেছি সে প্রশ্ন করবে। কার প্রশ্ন ছিল ওখানে? ভাস্কর, যার প্রশ্ন ছিল তাকে প্রশ্নটা করতে দাও। ঠিক আছে, ওনাকে দাও, ওনাকে দাও। না না, যিনি দাঁড়িয়েছেন তাকে দাও না, ভাস্কর। আমার একটা যে প্রশ্ন, আমার বিজেপি প্রতিনিধি যিনি দাদা আছেন ওনার কাছে একটা প্রশ্ন। ওনারা কথায় কথায় বলেন যে আমাদের যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা করে দেওয়া হয়, ওনাদের নেতারা অনেকেই বলেন যে আমরা ক্ষমতায় আসলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার করবো, এরকম একটা ওনারা আওয়াজ তুলেন। তো ওনারা তো অনেক রাজ্যে ক্ষমতায় আছেন এবং কেন্দ্রেও আছেন, বাকি রাজ্যগুলোতে কি দেন? এটা ধন্যবাদ, ধন্যবাদ। আমি নির্দিষ্ট এক সেকেন্ড, প্রশ্নটা আমি একটু নির্দিষ্টভাবে নিয়ে যাই। যে একটা ঘটনার কথা বলি, যে তৃণমূল কংগ্রেস এটা অভিযোগ করছে যে 2025-এ দিল্লি নির্বাচনের আগে আপনারা বলেছিলেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন যে 8ই মার্চ নারী দিবসের দিন থেকে 2025 দিল্লির মহিলারা 2,500 টাকা করে পাবেন, কিন্তু তারা নাকি এখনো পর্যন্ত পাচ্ছেন না। আপনার কাছে খবর আছে পাচ্ছেন কিনা? আমি শুধু না, বলবো স্লোগান না, বারণ যে করেছি। আমাদের মূল উদ্দেশ্য শুধু ভাতা নয়, আমাদের মূল উদ্দেশ্য
যারা ভাতার জন্য তাহলে দৌড়চ্ছে, 3,000 যারা টাকার যারা কথা দৌড়চ্ছে, সংকল্পপত্রে এই যে রাখছেন 84 কেন? লক্ষ, পশ্চিমবঙ্গে 84 লক্ষ মানুষ যুব ভাতার জন্য বোধহয় লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছে। এর থেকে মুক্তির পথ আমাদের খুঁজতে হবে, আগামী প্রজন্মকে এগিয়ে যেতে তাহলে হবে। আপনাদের সংকল্প পত্রে এক সেকেন্ড মহিলাদের জন্য 3,000, যুবক যুবতীদের জন্য 3,000 এর কথা বলা হলো কেন? দেব আমরা দিন প্রতি 50 টাকা নয়, আমরা দিন প্রতি 100 টাকা দেবো, যেমন নারীদের সম্মান দেব। আমরা এমন কিছু করব না যেখানে গোটা রাজ্যের 341টা ব্লকের এমন কোনো ব্লক বাকি নেই যেখানে এই 15 বছরের শাসনকালে নারী নির্যাতন হয়নি। আমরা নারীকে মা রূপে, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী আমি বাকি সব ছেড়ে আমরা দিলাম। আগামী দিনেও পুজো করব। মহিলা মুখ্যমন্ত্রী প্রথমত হচ্ছে নারীর সম্মান নিয়ে সবাই যা যা বলেন, সব দলের কিছু নেতা রয়েছেন যাদের নিয়ে বড়সড় প্রশ্ন তোলা যায়। আমি জাস্ট একটা ইনস্ট্যান্স দিচ্ছি। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা যা বলেছেন সেটা মহিলাদের পক্ষে সম্মানজনক। দেখুন, দিলীপ ঘোষ প্রার্থী স্পষ্টভাবে হয়েছেন বলেছেন, এবার আবার আপনাদের? না স্পষ্টভাবে বলেছেন কি যে স্পষ্টভাবে উনি বলেছেন? গত নির্বাচনে যেভাবে পা নাচিয়ে, না না, আপনার মনে হয় ওটা মহিলাদের জন্য সম্মান না, দেওয়া? না, উনি কেন করবেন এটা? না তাহলে আপনার দল শোভনীয় নয়। আপনার দল সেন্সর করেছিল না, না, কেন? না। শোকজ আমি বলতে করেছিল চাইছি, কেন? মহিলাদের আমরা মাতৃরূপে পুজো করি, আমরা সম্মান করি, আমরা সেটাই করব। আমি আসবো, আমরা আমি যেমন খুব ভারত সংক্ষেপে মায়ের একটু- সন্তান, ভারত মাতার নামে পুজো দিয়ে আমরা দিন শুরু করি, ঠিক তেমন ভাবে আমি মায়েদের সম্মান উৎপলের করে কাছে আমরা আসি এক এগিয়ে সেকেন্ড। যাব। উৎপল, উন্নয়নের প্রসঙ্গ যখন হচ্ছে, মোশাররফ যে কথাগুলো বললেন, এই উন্নয়নের প্রশ্নে মোশাররফ বা তৃণমূল কংগ্রেসের যে দাবি, যেহেতু ওরা মানে ইনকামবেন্ট বিধায়ক, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সিটিং এমএলএ বা এই মুহূর্তে যখন আজ 5 বছর তারা দায়িত্বভার সামলেছে, সেটাকে আপনারা কাউন্টার করবেন কি করে? ইটাহারে যদি কিছু উন্নয়ন হয়ে থাকে সেটা শ্রীকুমার মুখার্জির আমলে হয়েছে। কলেজ হয়েছে, সিটিআই হয়েছে, অজস্র রাস্তা হয়েছে, বিদ্যুতায়ন হয়েছে, সেচের প্রকল্প হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সবকিছু কাগজে লিখে লিফলেট করে পেপার বানিয়ে লোকের মধ্যে বিলি করতাম। আমাদের যে এমএলএ ফান্ড ছিল, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, তাতে যা যা কাজ হয়েছে আমরা লিখে দিতাম। মুশারফ খুব ভালো ছেলে, কিন্তু মুশারফের স্কুলিংটা ভুল, মুশারফ যাদের সাথে আছে সেই জায়গাটা ভুল। ও 80 লক্ষ টাকা করে 5 বছর পেয়েছে, তাহলে 4 কোটি টাকা হয় এমএলএ ফান্ডের। তাতে ও যে দীর্ঘ কাজ করেছে তার তালিকাটা কোথায়? ও যা যা বলেছে এটা করেছি, তার তালিকাটা কোথায়? এই তালিকাটা কোথায় গেল? ও কেন দিতে পারছে না? ওকে আজকে মুশাররফ। কেন রোড শো করতে হচ্ছে? ওকে আজকে কেন রোড শো নিয়ে আসতে হচ্ছে? বুদ্ধদেব ভট্টাচার্য করতেন না? হ্যাঁ, রোড শো তৃণমূলে, রোড শো সিপিআইএম এর প্রার্থীরা করছে না? না, রোড শো করছে দীপশিতা ধর, করছে না? করতন দাশগুপ্ত করছে না? দেখুন একটা কথা খুব ভালো করে বুঝুন। আমি না ধরে নিলাম ওরা এখন বিরোধী আছেন। যে সময় আপনারা ক্ষমতায় ছিলেন সেই সময় দাঁড়িয়ে বুদ্ধবাবু বা সুভাষ চক্রবর্তী তারা রোড শো করতেন, মানে তারা কোনো কাজ করতেন না তাই রোড শো করতেন? না, একেবারেই তা নয়, একেবারেই তা নয়। দুটোর মধ্যে কাজ করার সঙ্গে রোড শো খুব ফারাক আছে। বিরোধিতা কোথায়? আমি যদি 5 বছর এতই উন্নয়ন করে থাকি, তাহলে আমাকে এত জানপ্রাণ দিয়ে চেষ্টা করতে হচ্ছে কেন? আমি যদি 5 বছর ধরে পড়াশোনা করি, তাহলে পরীক্ষার আগের দিন আমাকে সারা রাত জেগে পড়াশোনা করতে হচ্ছে কেন? প্রচার করবে না? প্রচার এক প্রচার জিনিস, করবে না, প্রচার ক্ষমতায় এক থাকলে জিনিস। প্রচার করবে না? না না, ভুল ভুল। প্রচার এক জিনিস, প্রচার এক জিনিস, আর শক্তি প্রদর্শন আস্ফালন আলাদা জিনিস। উন্নয়নের সাথে এটা হচ্ছে একেবারে সমানুপাতিক। আচ্ছা, আস্ফালন প্রসঙ্গে মনে পড়ে গেল, অনিল বসু যেটা করতেন সেটা উন্নয়ন না আস্ফালন? অনিল বসু যেটা করেছে, উন্নয়ন না আস্ফালন? অনিল বসু যেটা উন্নয়ন না আস্ফালন? ওটা তো পার্টি কন্ডেম করেছে। সে কখন? ওটা তো পার্টি লক্ষণ সেন যেটা করতো উন্নয়ন না আস্ফালন? আস্ফালন করেছিলেন, কন্ডেম করেছে পার্টি। কখন করেছে তো পার্টি কন্ডেম করেছে তো। পার্টি তো বলেছে যে এটা বামপন্থা হতে পারে সেটা না। কখন? সেটা যখন 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 আম ছালা দুই চলে গেছে। গেলে ছোট্ট একটা হতে ব্রেক পারে। নেব, ছোট্ট ব্রেকের পর ফিরবো। দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, ইটাহার থেকে সরাসরি। আমরা এসআইআর নিয়ে যদি দেখি, এসআইআর নিয়ে আলোচনার মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে আজকে একটু আগের যেটা ডেভেলপমেন্ট, যে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল সেটা লোকসভায় পাশ হলো না, এবং এই বিল পাশ করার জন্য যে 2/3
সংখ্যা দরকার ছিল, ভোট দরকার ছিল, তার ধারে কাছে পৌঁছতে পারলো না এই সংখ্যাটা, এই ভোটের সংখ্যাটা, এবং যে কারণে লোকসভায় এই বিল পাশ হলো না। কেন্দ্রীয় সরকার ব্যর্থ হলো এই বিল পাশ করাতে। এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি যে রাহুল, এক সেকেন্ড, রাহুল গান্ধী তিনি ফোন করেন এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং এই ভোট চলা সত্ত্বেও, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট চলছে তা সত্ত্বেও 21 জন সাংসদকে দিল্লিতে পাঠানোর জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন বলে আমরা জানতে পারছি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে বলেন যে যদি সব বিজেপি বিরোধী সাংসদরা তাহলে এককাট্টা হয় তাহলে পরিস্থিতি বদলাতে পারে। এটা অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে টেলিফোনে কথোপকথন, যেটা এই মুহূর্তে আমরা যে ব্রেকিং পাচ্ছি। আমি খুব সংক্ষেপে 4 জনের কাছে আসবো। এই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল, সেটা পাশ হলো না। আমি খুব সংক্ষেপে নারায়ণের কাছে আসবো। নারায়ণ, ভোটাভুটিতে পাশ হলো না। মহিলা সংরক্ষণ বিল যেটা, এটা তো একটু আগে আপনি মহিলাদের সম্মান ইত্যাদি প্রসঙ্গ বলছিলেন। একদম এটা পাশ হলো না, তার কারণ বিরোধীরা আটকে দিল। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এরা যে কখন কার সাথে বসে, এরা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো চলে। তো এরা আটকে দিল। এটা একটা কনসেপ্টিভ গঠনমূলক একটা পদক্ষেপ গভর্নমেন্টকে নিতে দিল না, যেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বলে যে 33% মহিলা সংরক্ষণ শুধু মুখের কথা নয়, আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে চাকরিতেও মহিলাদের জন্য সংরক্ষণ দেবো 33%। ঠিক যেমন ভাবে মায়েদের জন্য, মহিলাদের জন্য খুব সংক্ষেপে, এই প্রসঙ্গে খুব সংক্ষেপে নিয়ে নিই। এক সেকেন্ড উৎপল, খুব সংক্ষেপে। যদি বিজেপি সরকার চাইতো মহিলা সংরক্ষণ বিলটা সত্যিই পাশ করাতে, তাহলে ওরা বিলটা পেশ করার আগে অল পার্টি মিটিং ডেকে একটা ঐক্যমতে আসতো। বিজেপি কোনোদিন চায় না মহিলাদের জন্য সংরক্ষণ করতে, বিজেপি কোনোদিন মহিলাদের সম্মান করে না। এক এক করে কামরুল। দেখুন, আমরা জাতীয় কংগ্রেস কেন্দ্র সরকারের জনবিরোধী যত আইন পাশ করেছে, আমরা কিন্তু চাই যে সমস্ত বিজেপি বিরোধী দলগুলো একসঙ্গে এটার প্রতিবাদ করা হোক। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখেছি ওয়াকফ বিল থেকে শুরু করে বেশ কিছু বিলে তৃণমূল কংগ্রেসের এমপিরা কোনো কারণে ওখানে অ্যাবসেন্ট থাকে। আমরা চাই যে মহিলাদের, এইমাত্র রাহুল গান্ধী ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানিয়েছেন। সেটাই আমি বলতে চাইছি যে আমরা চাই যে কেন্দ্রে বিজেপি সরকারের যে জনবিরোধী বিলগুলো, তার বিরুদ্ধে বিজেপি বিরোধী সমস্ত শক্তি একযোগ হয়ে কাজ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি বাধ্যবাধকতা জানি না, ওই এমপিদের অ্যাবসেন্ট করে সুযোগ করে দেন ওই বিজেপির বিলগুলোকে পাস করবার। মুশারফ, আমি আগে বলে এসেছি, এই স্বৈরাচারী মনোভাব নিলে কোনোদিনও বিল পাস হবে না। একদিন এরাই ফেল হয়ে যাবে, ভারতবর্ষ রিজেক্ট করে না। যেদিন মানুষের হৃদয় থেকে বিজেপির দল, মানুষের হৃদয় থেকে যেদিন মুছে যাবে, এই দলটা ভারতবর্ষে থাকবে না। আছে এখন ঠিক আছে, এত স্বৈরাচারী ফ্যাসিস্ট কায়দায় বিল পাস করানো, সবার সাথে কথা বলা না কথা বলে এইসব বিল আজকে মুখ থুবড়ে পড়েছে। তাই এদের দুনিয়া ছোট হয়ে এসছে, আরো একটু ছোট হয়ে যাবে। একটু ওয়েট করুন, সময় কাছে এসছে। এবার তো পাইনি একক সংখ্যাগরিষ্ঠতা হয়নি, স্লোগান দিয়ে যাবে না। এটা আর শান্তশিষ্ট প্রবেশ রাখতে হবে। মহিলাদের এরা আইওয়াস কিচ্ছু না, মহিলাদের বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এখন বিজেপি বন্ধুরা দেখতে চাই তো আমরা দেখিয়ে দিতে পারবো। আজকে 50-50 রিজার্ভেশন বিল বাংলায় পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী এনেছে। স্বাস্থ্যসাথী কার্ড মহিলাদের নামে মুখ্যমন্ত্রী দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার মহিলাদের নামে মুখ্যমন্ত্রী দিয়েছে। একাধিক কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প, যেগুলো আন্তর্জাতিক স্তরে। কন্যাশ্রী আমি পুরস্কার দেয়নি, বিজেপি বন্ধুরাও দেয়নি, সিপিএম কংগ্রেসও দেয়নি। কে দিয়েছে? আন্তর্জাতিক স্তর থেকে ইউনেস্কো দ্বারায় কন্যাশ্রী পুরস্কৃত হয়েছে। মহিলাদের মান সম্মান ইজ্জত কে দিল? আজকে নারী উন্নয়ন অগ্রগতির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি না, ইউনেস্কো বলছে, আন্তর্জাতিক স্তর বলছে। আর বিজেপি মহিলাদের এই যে একটু আগে বললো, নারায়ণ ভাই বললো, উনি বোধহয় জানেন না, ঠিক আছে, নাও জানতে পারে, সেটা আমি খারাপ বলছি না, কমতি বলছি না। বিজেপির কিন্তু ধর্ষণে, মহিলাদের ইফটিজিং এ হাইস্ট কিন্তু উত্তরপ্রদেশ আজকের ডেটে। যেহেতু সকালেই চাই, আমি ঘুম থেকে উঠেই দিয়ে দিব। এসব কথা বলে লাভ নেই। আমি তবু বলছি না কোনো সরকারকে আমি দোষ দিতে যাচ্ছি না, আমি ওই জন্য এখানে আজকে বসিনি। আমার বক্তব্য হচ্ছে যে মহিলা করে বিজেপি তেমন মহিলাদের দিতে পারেনি বলে মহিলারা আজকে দেখুন, ওনারা কামরুলদা বললো লক্ষ্মীর ভান্ডার আমাদের দিচ্ছে সরকার, ওরা কেউ দিতে পেরেছিল অতীতে। তো লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পরে আজকে সামাজিক নিরাপত্তা খাতে মহিলাদের
বাঁচার একটা ঠিকানা হয়েছে। তারপরে তো মোশাররফ, গ্রামগঞ্জে সবাই তারপরে তো ভুলে আর্জিকর যাচ্ছে। হচ্ছে, আজকে তারপরেও তো- আগে মহিলার তারপরেও তো কসবা ল কলেজ আসছি, হচ্ছে। আমি আসছি, পৃথিবীতে সব রকমের ঘটনা ঘটবে, তারপরে তো হাঁসখালি আমি হচ্ছে। আসছি। বিজেপি রাজ্যও ঘটে, বিজেপি রাজ্যও ঘটছে, অনেকটা উদাহরণ আছে। সে উন্নাও হোক, মণিপুর হোক, অনেক উদাহরণ আছে। আমি এগুলোতে যাচ্ছি না, হতেই পারে। আমি সরকার একেবারে ব্যর্থ, সব সরকার আমি বলবো না। আমি যুক্তির মধ্যে আসছি, যখন ডিবেটে বসেছি। আমার বক্তব্য, মহিলাদের যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বাঁচিয়েছে, আমরা গ্রামের ছেলে, এ মাটির সন্তান আমরা। আগে আমরা দেখেছি সারা রাত ঝগড়াঝাটি করে 200 টাকা 100 টাকার জন্য ট্রেকার ভাড়া দিবে, বাবার বাড়ি মিষ্টি নিয়ে যাবে, ভাইয়ের ছেলেগুলো সামনে আসবে, দেয়নি স্বামী, সকালবেলা আমের গাছে ডালে ফাঁসি লেগে মারা গেছে। আজকে মরতে হয় না কাউকে, সোসাইটিটা হচ্ছে না, আত্মহত্যা কমে গেছে। মধ্যপ্রদেশে যে আত্মহত্যার সংখ্যা এখানে নাই। আমি আসবো না। আজকে লক্ষ্মীর ভান্ডারে আমি একটা এখানে- অভূতপূর্ব প্রকল্প, আমি এখানে একটু প্রশংসনীয় আসবো প্রকল্প। মোশাররফ, এক সেকেন্ড, বিজেপির অনেক বন্ধু এমএলএ প্রশংসা কংগ্রেস- করছে। কংগ্রেস আসলে কংগ্রেস সৃষ্টিকর্তা, আর সিপিএম পথ দেখিয়েছে, সেই পথে তৃণমূল কংগ্রেস চলছে। তো এটা হলো বাস্তব চিত্র। এইবার যে এবার মূল রাজক বিষয়টা পার্টি ছিল, যখন CPM উন্নয়নে করতো না। নারীর বিনা সুরক্ষা নিয়ে উন্নয়নে যখন ছিল। প্রশ্ন আসে, তখন ইটাহারবাসীর একটা কথা মনে পড়ে, যে এই যে ঘরে আমরা এখানে বসে আছি, তার সামনে দাঁড়িয়ে ইটাহার পঞ্চায়েতের সম্মানীয় প্রধান যিনি বিলকিস পারভিন আছেন, তিনি কিছুদিন আগে বিডিও এবং আমাদের এমএলএ সাহেব এবং বিডিওর নামে থানায় গিয়ে অভিযোগ করেছিল যে এখানে দাঁড়িয়ে দেখাচ্ছে এরা নারীর প্রতি সুরক্ষা। কারা বলছে কি কথা? আমি নারীর ঘরে তো ব্যাপার আরেকটা ছিল কথা না, বলে দিই। নারী যখন আরেকটা হুমকি ছিল না, আচ্ছা। না জেনে বলে ঠিক আছে, আরেকটা এক কথা সেকেন্ড। বলছি, আরেকটা না জেনে কথা বলে ছোট্ট, দিও। এক সেকেন্ড। যে নারীর আমি ব্যাপার দেখেছি- ছিল ওটা। আমি দেখেছি প্রধান ছিল, প্রধান আমি দেখেছি দিয়েছে। বামপন্থ নারী পুরুষ নিয়ে প্রধান হয়নি। বামপন্থ বরাবর না জেনে স্টালিন বিকৃত তথ্য। স্টালিন থেকে বিকৃত শুরু করে তথ্য। স্টালিন থেকে শুরু করে মার্কসের সংক্ষেপে, বিশ্বের সংক্ষেপে। সমস্ত নেতাদের ছবি রাখে, কোনোদিন ভারতবর্ষের মনীষীদের ছবি রাখতো না। ঠিক তেমন ভাবেই তৃণমূল কংগ্রেসের কাছে যখন প্রশ্ন আসে, সংক্ষেপে। তৃণমূল কংগ্রেস তখন ভারত ভ্রমণে বেরোয়। ভারত ভ্রমণ কোনোদিন সাফল্য হবে না। আমাদের নেতা এক বলে সেকেন্ড। দিয়েছে, আমাদের নেতা বলে দিয়েছে, যখন সেন্ডো গেঞ্জির বুক পকেট হবে, তখন এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা আমি এক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড প্রধানমন্ত্রী আমি হবে। এক সেকেন্ড আমি এবার এসআইআর প্রসঙ্গে আসি। এক সেকেন্ড, সাইলেন্স। কিন্তু নারায়ণ বাবু, যেটা আগেও যে প্রসঙ্গ উঠলো, যে এসআইআর এ যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, বহু বৈধ ভোটারের নাম বাদ গেছে, এবং পরবর্তীকালে যে 27 লক্ষ নাম বাদ গেছে, যেটা নিয়ে এত কিছু চলছে। গতকাল যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে যাদের নাম ক্লিয়ার হচ্ছে, প্রথম দফায় 21 এপ্রিলের মধ্যে যাদের নাম ক্লিয়ার হচ্ছে তারা ভোট দিতে পারবেন, দ্বিতীয় দফায় 27 এপ্রিল। এটা বিজেপির এগেনস্টে যাবে না? বিশেষ করে এরকম কেন্দ্রে যেখানে আমরা জানি যে একটা বড় অংশের মানুষ সংখ্যালঘু, এবং আপনারা যতই সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, 294টা কেন্দ্রে কোথাও আপনারা একজন আপনাদের কথা মতো রাষ্ট্রবাদী মুসলিম খুঁজে পাননি প্রার্থী করার জন্য। তৃণমূল কংগ্রেস যেখানে দাঁড়িয়ে সাইলেন্স। বারবার আমার সংখ্যালঘু শ্রদ্ধেয় সম্প্রদায়ের কথা বলে তাদের তোষণ করে, কিন্তু তারাও কেন আজ এমএলএ ক্যান্ডিডেটে সংখ্যা কমিয়ে দিল? কেন প্রত্যেকটা জেলা যদি হিসেব করে দেখি, কটা জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের জেলা সভাপতি আছে, টিএমসিপি সে সভাপতি তৃণমূল নিয়ে রয়েছে, ভাবতে হবে না, আপনি তখন- আপনার দলের কটা আছে বলুন আমি না। নিশ্চিতভাবে বলছি আমরা এসআইআর এর বিপক্ষে নই। আমার মনে হয় এসআইআর এর বিপক্ষে তারাই যারা ভয় পাচ্ছে, কারণ এসআইআর সাংবিধানিক কার্যকলাপ। আমি আসবো। এক্ষেত্রে আমি বলে নিই, সংক্ষেপে, এখানে সংক্ষেপে। এখানে দাঁড়িয়ে এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারা অ্যাপিল করবে, তাদের নাম উঠে আসবে। এটা সাধারণ গরিব, সাধারণ খেটে খাওয়া ভোটারদের সুরক্ষা দেওয়ার জন্য আমি এক সেকেন্ড, আর এটা নির্বাচন কমিশন করে, ভারতীয় জনতা পার্টি এক করে। সেকেন্ড, আমি এখানে একটু মুশারফের কাছে আসি। এক সেকেন্ড। আরেকটা অন্যান্য রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু কোথাও এই বিতর্ক হয়নি। নারায়ণ, আমি প্রত্যেক স্পিকারকে বলছি থামতে বললে থামতে হবে। নো, দিস ইজ নট ডান। যেখানে আমি যেখানে থামতে বলবো সেখানে প্রত্যেক স্পিকারকে বলছি, এন্ড আই এম ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট। আমি মোশাররফের কাছে আসছি। মোশাররফ যখন এসআইআর নিয়ে একদিকে যেমন মানুষের নাগরিকত্ব তার জন্য লড়াই করছেন ইত্যাদি, আপনারা যেমন একই সঙ্গে বলছেন, আবার এখানে যেটা দেখা গেছে যে যেভাবে বিডিও অফিসে, সেখানে আপনাদের একজন এমএলএ, বিদায়ী এমএলএ, সেখানে গিয়ে তিনি তাণ্ডব করছেন, এবার তিনি টিকিটও পাননি। সেগুলো কিসের বার্তা দেয়? এই যে রিসেন্টলি যে মোফাক্কেরুলের ঘটনা ঘটেছে, মোফাক্কেরুল, এগুলো কি জাস্টিফাই করা যায়? দেখুন, প্রথমে হচ্ছে যে এসআইআর তো একটা গভীর ষড়যন্ত্র ছিল বিজেপির। আজকে ডেটে নির্বাচন কমিশন বিজেপির দোসর প্রেতাত্মা হয়ে গেছে। এসআইআর এখনই এত বড় একটা বৃহৎ ব্যাপার, এত তাড়াতাড়ি তৈরি করার প্ল্যানটা কি? ওদের যে প্ল্যান ছিল
একটা অন্ধকার রাস্তা ব্যাকডোর ডিপ্লোমেসি করার, সেটা কিন্তু একটা একটা করে বার হচ্ছে। এই ভোটারদের কোনো মতেই ভোট তারা দিতে দিবে না বিজেপি, যেটা আমরা বুঝতে পারছি। এবং এটা একটা মানে বড় ষড়যন্ত্র চক্রান্ত, এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে আমাদের তৃণমূল। পথে প্রান্তরে থেকে অ্যানিমেশন ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে সব কাজ করেছে। বিজেপি কাউকে দেখা যায়নি, কংগ্রেস সিপিএমও পাওয়া যায়নি, তখন খুঁজে কাউকে পাওয়া যায়নি, দুর্যোগ দুর্বিপাকে এদের পাওয়া যায় না। এবার থাকলো আপনার কোশ্চিনটা যে এসআইআর নিয়ে আমি যেটা বলবো, যে এসআইআর নিয়ে যে আপনাকে একটা কথা বলছি, মনে রাখতে হবে, সবাইকে দয়া করে মনে রাখবেন। একটা ব্রেক আমাকে নিতেই হবে জাস্ট বলে মুশাররফ, দিই, হ্যাঁ। এসআইআর নিয়ে এসআইআর যে করার সিদ্ধান্ত বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে করেছে, দি গ্রেট মিস্টেক এবার বিজেপিকে খেসারত দিতে হবে কদিন পরে। আসবো একটা চৌঠা ছোট্ট মে break। বুঝতে পারবে পশ্চিমবঙ্গে, ছোট্ট মুখ একটা সবার break। শুষ্ক হয়ে যাবে। আসবো, ছোট্ট চৌঠা মে একটা একটা break হতে আমাকে নিতেই হবে। বিজেপি নেতাদের ছোট্ট মুখ break শুষ্ক এর পর হয়ে ফিরছি, যাবে। দেখতে থাকুন এদের কোথায় দাঁড়াবেন। Break, break, অলরেডি break। শেয়ার বাজারের মতো break। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান। আমি খুব সংক্ষেপে আসবো উৎপলের কাছে। উৎপল, এই যে এসআইআর ইস্যু এবং একই সঙ্গে এই এলাকায় আমরা যেভাবে দেখতে পেয়েছি যে একটা বড় অংশের সংখ্যালঘু ভোটার রয়েছেন, তার মধ্যে অতি সম্প্রতি হুমায়ুন কবির তার পার্টি গঠন, তারপর তার এই ভিডিও, তার আগে তার মিমের সঙ্গে হাত ধরা, তারপর মিম সেটা থেকে উইথড্র করা, এই সমস্ত ফ্যাক্টরগুলো সেগুলো কতটা কাজ করবে? দেখুন, এসআইআর ঠিকঠাক জিনিস, আমি প্রথম দিন থেকে এসআইআর এর সমর্থনে, কিন্তু বিজেপি যেভাবে এসআইআর করলো আর তৃণমূল সরকার যেভাবে সেই এসআইআর কে সমর্থন করলো সংখ্যালঘু মানুষের এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়ার জন্য, না, আমরা সমর্থন করবো, এটা কথা ঠিক করেছো, আমরা সমর্থন করার করেছো, আমরা কেন সমর্থন করবো? আমাদের সমর্থন লাগে না। এসআইআর এ কোথায় কারো সমর্থন লাগে না। ওদের নির্বাচন কমিশন এক সেকেন্ড, আপনারা থামুন। সমর্থন এসআইআর করলো। তৃণমূল কোথায় সমর্থন করে? সমর্থন করলো কিভাবে বলতে দিন, না না, ওখানে বলতে না, দিন, ওখানে কথা বলা যাবে না, বলতে দিন। বলতে দিতে হবে প্লিজ। যখন যখন এনুমারেশনের ফর্মটা নিল বিএলও, সে যদি দেখে নিত যে ফর্মটা ভুল হচ্ছে, তাহলে কারো নাম আন্ডার অ্যাডজুডিকেশন হতো না। আন্ডার অ্যাডজুডিকেশনে আপনারা যখন কাগজপত্র নিয়ে গেলেন, যে অফিসারটা চেক করলো সেই অফিসারটা পশ্চিমবঙ্গ সরকারের অফিসার, সে যদি লিখে দিত যে আই এম স্যাটিসফাইড উইথ দিস ডকুমেন্ট এন্ড দিস পিপল ইজ জেনুইন, তাহলে মানেনি নির্বাচন কমিশন মানেনি, তাহলে লিখে কারো নাম দিয়েছে, বাদ যেত না। লিখে দিয়েছে, মানেনি। এই যে বাদ মুসলিম গেল। ভোট বিজেপি বাদ দিবেই, আপনি কি করবেন? লিখে দিয়েছে, মানেনি। রাজবংশী বাদ দিয়ে সম্প্রদায়ের ভোট জিততে চায়। বাদ গেল। বলবো এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। মুসলিম ভোট বাদ দিয়ে বিজেপি জিততে চায়। সস্তা রাজনীতি, শর্টকাট রাজনীতি। কামরুলদার কাছ থেকে এই প্রসঙ্গে নেব। কামরুলদা, দেখুন 2002 সালেও এসআইআর হয়েছিল, কিন্তু তখন যারা ভোটার ছিলেন তারা বুঝতেও পারেনি যে এসআইআর হয়ে গেল। কারণটা কি? কারণ তখন না বিজেপি ছিল কেন্দ্রে, না এখানে তৃণমূল ছিল। বিজেপি যেমন মুসলিম ভোটকে টার্গেট করেছিল, তেমনি মমতা ব্যানার্জি একটা কথা বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এই কথাকে বাংলার মানুষ বিশ্বাস করেছিলেন। আর অন্যদিকে মমতা ব্যানার্জির 90,000 যে কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, তাদের আবার লাগিয়ে দিলেন এসআইআর এর কাজে। এই করে মানুষকে বিভ্রান্ত করে যখন এনুমারেশন ফর্ম থেকে লজিক্যাল ডিসক্রিপশন নামে মানুষের কাছে হিয়ারিং এলো, আমরা যখন হিয়ারিং সেন্টারে গেলাম, আমরা নথিপত্র জমা দিলাম, ইয়ার ওদের কাছে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার দিয়েছিল যে আপনি এটা সিদ্ধান্ত নিতে পারেন, ঠিক না বেঠিক। কিন্তু মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে এমন ভাবে কেসটাকে কেচিয়ে দিলেন, সুপ্রিম কোর্টের বিচারক, মহামান্য বিচারক বলতে বাধ্য হলেন যে আপনাদের উপর আমার ভরসা নেই, আমার বিচারকরা এরপর স্কুটনি করে দেখবে কিন্তু যে ভোট মোশাররফ থাকবে কি থাকবে না। মোশাররফ, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে 63% নাম তো হিন্দু নাম, সারা পশ্চিমবঙ্গে। যে এই যে যে নামগুলো বাদ গেছে। আমি একটা কথা বলি, পরিষ্কার কথা বলছি, একটা বিশেষ সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় যারা তৃণমূল কংগ্রেসের সমর্থন করে, গণতন্ত্রের ম্যান্ডেটকে আমরা সবারে মানি, নির্বাচনে যেটা সমর্থন দিয়ে, বিজেপি ওটা মানতে খুব অসুবিধা, তাই তারা কলা কৌশল করে এই মুসলিম ভোট ব্যাংক বাদ দিয়ে, আর মাঝে কিছু খুচরো পার্টি আছে, খুচরো দল বাংলায় আছে, তাদের দাঁড় করিয়ে যদি কিছু ভোট কাটানো যায় ফান্ডিং করে, এই কারণেই তারা জিততে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আমি পরিষ্কার বলছি, উৎপল বাবু যেটা বলো, এসআইআর তৃণমূল কংগ্রেসের সমর্থন, এই অফিসার বিএলও টিএলও সরকারের হলো, আপনি গণতন্ত্র আইনটা জানতে হবে। নির্বাচন কমিশনের স্বাধীন সংস্থা, তাদের আইন আছে, তাদের করতে হবে, তাদের আইন শুনতে হবে কথা। সেক্ষেত্রে প্রতিবাদ, প্রত্যুত্তর, গণপ্রতিরোধ, গণ আন্দোলন সরকার করতেই পারে, বিরোধী দল করবো না দেখি আমরা বসে বসে থাকবো? কামরুল যেটা বললো আঙুল চুষবো নাকি? ওরা করতে চাইবে, আমরা কি আন্দোলন কর্মসূচি করবো না?
বিজেপি অন্যান্য দল করতো না? বিপক্ষের করবে, বিরোধীদের অধিকার আছে। আমরা রাজপথে আন্দোলন করব, বিড়ি খাওয়ার জন্য বসে বসে থাকবো না। কেউ শেষ হয়নি, বলেছিলেন আমার শেষ যে হয়নি। দিল্লিতে গিয়ে আচ্ছা, আন্দোলন একটা করবো। কথা বলি, না, আমার থেকে কেউ কামরুলের খারাপ একটা হবে না। কথা উদ্ধার দিই, বলে দিই, ওটা ওই প্রসঙ্গে যাচ্ছি না। লোকাল নেতা, আমি কামরুলদার নাম বলবো না, সবাই তো একসাথে রাজনীতি করেছি, কাউকে অসম্মান, অপমান, অসৌজন্য, অশালীনতা, শালীনতার বাইরে ধামকা ধামকি হুমকি কথা আমি কোনো প্রার্থী কাউকে বলি না, এটা আমার পারিবারিক শিক্ষা না। কিন্তু আপনাকে বলি, আপনাদের এই লোকাল নেতা যারা লড়াই নির্বাচন নামছে, যদিও আপনারা অসন্তুষ্ট আছেন, মন আপনাদের ভালো নেই, এসে অন্যজন এসে উড়ে জোরে বসে গেল, উড়ে এসে জুড়ে বসে গেল, তারাই বললো আপনার এসআর তৃণমূল ভুল, ভয় নিশ্চয়ই আপনার জ্যোতিষবিদ্যা জানা আছে, আমার মনের খবরটা বলে দিতে তারা পারেন। কি ধন্যবাদ। বলছে বলে দিই। আসবো, আর yes, জানা আছে। এক সেকেন্ড, কংগ্রেসের চিন্তা তারাই আপনার কংগ্রেসের লড়ছে, তারাই বললো এসআর কিছু হবে না, তৃণমূল ভুল, আমাকে বলছে ভুলভাল কথা বলছে। তারাই বলেছিল এসআর কিছু হবে না। লজ্জা লাগে না? বিরোধিতা করতে হবে না। ঘরে গিয়ে চপ মুড়ি খাবেন, আপনারা ঘরে গিয়ে চপ তারা বললো আপনারা ঘরে গিয়ে চপ মুড়ি এসআর করলে খাবেন। কিচ্ছু হবে না, তৃণমূল ভাই দেখাচ্ছে। গোটা দেশে যা করছেন, আমাকে মোশাররফ, এক ইন্টারাপ্ট সেকেন্ড, করবেন না, মোশাররফ, আমার এক সেকেন্ড। সময় আমাকে কথা বলতে দিন। বলুন বলুন আপনারা ঘরে গিয়ে বলুন টিফিন খাবেন, বলুন, একসাথে আপনি একসাথে। পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছেন। তো বিষয়টা হলো যে এসআইয়ের একসাথে 8টা রাজ্যে সম্ভবত হচ্ছে। 12টা, কোনো- রাজ্য এবং আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, যাই হোক 12টা রাজ্যে হচ্ছে, কোন রাজ্যে এখনো পর্যন্ত কোনো এই ধরনের বিশুদ্ধতা নেই, যেটা আপনি পশ্চিমবঙ্গে বলুন হচ্ছে। কেন লজিক্যাল এর ডিসক্রিপেন্সি জন্য শুধুমাত্র এই রাজ্যে এলো? সম্পূর্ণ রকম ভাবে দায়ী, এর জন্য সম্পূর্ণ রকম ভাবে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়ালস। আচ্ছা, এক মমতা সেকেন্ড, বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড, এক কারণ সেকেন্ড, এক এরা সেকেন্ড, এক সেকেন্ড, গুলিয়ে দিতে এক চাইছে, সেকেন্ড, এক এরা সেকেন্ড, গুলিয়ে এক দিতে সেকেন্ড। চাইছে, না, না, এক ঠিক সেকেন্ড, যেভাবে না, 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 ঠিক না, যেভাবে না, না, এসআইআর হতে দেব না জীবন না, থাকতে, না, না, ঠিক না, খুব যেভাবে ভালো কথা, বলেছিল না, না, এক ওয়াকআপ সেকেন্ড, অ্যামেন্ডমেন্ট এক সেকেন্ড, এক সেকেন্ড, এক অ্যাকসেপ্ট সেকেন্ড। করব না না, আমরা না, জীবন এক থাকতে, সেকেন্ড, না, না, করে থাকবেন। আমার সন্তান আমারও দেখছেন করেছেন, আমরা করেছি, ভাই বোনেরা আমরা করেছি। করেছি। 6 দিন মোশাররফ, মোশাররফ, না, তবে একসাথে তো আপনারা আইনে আছেন, আপনারা করেছেন, আমরা কথা বললাম। সংখ্যালঘু না, আমরা this is সেটাকে not done. তেজপাতার মতো ব্যবহার করছে। দিস ইজ নট ডান। যখন আমি প্রশ্ন করব প্রশ্ন নিতে হবে, প্রত্যেক স্পিকারকে আমি বলছি আমি যখন প্রশ্ন করব নিতে হবে। না 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 না, এক সেকেন্ড, আমার প্রশ্ন হচ্ছে ঠিকই এসআইআর তো, এক সেকেন্ড, ইলেকশন কমিশনের একটা প্রসেস 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে। বিজেপির এটা সত্যি তো, বিজেপি তো এসআইআর করছে না, তাহলে এসআইআর এর কথা উঠতে প্রথম থেকে বিজেপির একের পর এক নেতা 1 কোটি অনুপ্রবেশকারী বাদ দেব, 1 কোটি 20 রোহিঙ্গা বাদ দেব, এগুলো বললো কেন? 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন হাত তুললে হবে? আমি বলছি না, হাত তুলছি না, এখন হাত তুললে আমি বলছি হবে? 2005 সালে, আমার কথা শুনতে হবে, 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন না, না, সেটা 2005 সিএম ছিলেন না, বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে চিৎকার করে বলেছিলেন পশ্চিমবঙ্গে 1 কোটি অনুপ্রবেশকারী রয়েছে, তাদের তাড়াতে হবে। আজকে ওই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ঘুরে গেল? আসবো, একটা আজকে তো ছোট্ট 2.5 break। কোটির উপরে এই ধরনের ভোটার নিয়ে উলঙ্গপনা ছোট্ট করছেন। একটা break মমতা আমাকে নিতেই হবে। বন্দ্যোপাধ্যায় break-এর পর পশ্চিমবঙ্গে দিচ্ছি, দেখতে থাকুন, নিকৃষ্টতম ভোটের কেরালা। রাজনীতি করছেন, নিকৃষ্টতম রাজনীতির অন্যতম নেতা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। আমরা আলোচনা করছি, ইটাহার থেকে আমরা সরাসরি কথা বলছি। এক সেকেন্ড, আমি এখানে দুটো প্রশ্ন নেব, এটা দুটো- লজ্জা, খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। এটা লজ্জা আমাদের ইটাহারবাসীর জন্য, দিস ইজ নট ডান। এটা না, ঠিক না, নয়। না, এখানে সবাইকে অনুরোধ করবো, আসুন, আমরা খারাপ করবো না, যা, please। বসতে হবে। বসুন, বসুন, বন্ধ চলুন। করতে হবে না, সবাই বসো, সবাই বসুন বসুন, ধৈর্য চ্যানেল রাখুন। ওদের ওরা যা বলবে তাই শুনবে। একদম না, তোমাদের একদম প্রতিনিধি না, বসে বলছি, please একদম বসুন। না, আপনি একদম কেন না। চলে যান, কেন কি একদম এটা না। করবেন করে কি এক সেকেন্ড, এক সেকেন্ড, আমাকেও জোর করে ডাকেনি, ভাস্কর, আপনাদেরও ডাকেনি, আসলে এক আসতে সেকেন্ড, হবে না যেতে হবে। এক সেকেন্ড, ভাস্কর প্রশ্ন নাও, ওখানে প্রশ্ন আছে। ভাস্কর প্রশ্ন নাও, ওখানে প্রশ্ন আছে। একটু, হ্যালো হ্যাঁ বলো হ্যালো বলো। আমার তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন, যখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন হ্যাঁ। তখন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি নরেন্দ্র মোদী তখন সাম্প্রদায়িক ছিলেন না আর এখন সাম্প্রদায়িক হয়েছেন, নাকি ক্ষমতার লোভে সাম্প্রদায়িক শব্দটা ব্যবহার হচ্ছে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ, কাছে? প্রশ্নের উত্তর নেব মুশাররফ। হ্যাঁ উত্তর, আমি বলি ভাই, খুব সুন্দর কিন্তু question। সব সংক্ষেপে, প্রত্যেকটা উত্তর আমি না, 1 মিনিটে খুব নেব। ভালো আগেই বলে question, দিচ্ছি, খুব আমি ভালো কিন্তু question থামাবো যে সমস্ত স্পিকারকে 1 মিনিটে উত্তর নেব। অডিয়েন্সের প্রশ্নের উত্তর আমি 1 মিনিটের মধ্যে নেব। অনেক ধন্যবাদ, খুব ভালো কোশ্চিন করেছে। আজকে বিজেপি একটা প্রতিষ্ঠিত রেজিস্টার্ড সাম্প্রদায়িক দল হয়েছে, যাদের প্রধান কাজ মডার্ন রামভক্ত ধর্মান্ধতা করা। আর আগে যখন গুজরাটে হত্যাকাণ্ড হয় গোদরাতে, মোদিজি প্রধানমন্ত্রী ছিল, ওনার রক্তের দাগ এখনো হাতে লেগে আছে, আপনি জানেন না?
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই এখনো মুহূর্তে ছোট ভুল স্বীকার করুন। এবার আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমি ভুল বলি, স্বীকার করা। অটল বিহারী বাজপেয়ী খুব ভালো মানুষ ছিল ভাই, কিন্তু তোমার থেকে এক বেশি সেকেন্ড, ভালো এক মানুষ। সেকেন্ড, বছর পরে এক কিন্তু সেকেন্ড, মোদিজি ভালো হয়ে যাবে। মোদিজি একটা পাক্কা মমতা কিলক ছিল, সবাই বন্দ্যোপাধ্যায় জানে প্রতি পদক্ষেপে ভারতবর্ষের জ্ঞান নিকৃষ্টতম পাল্টা। শাসক না মোদিজি। কিন্তু এক সেকেন্ড, প্রচন্ড অটল স্ট্যান্ডবাজি বিহারী পলিটিক্স বাজপেয়ী, করেন আমরা মমতা অটল বন্দ্যোপাধ্যায়। বিহারী বাজপেয়ীকে আমরা রেসপেক্ট করি, হ্যাঁ, প্রচন্ড আমি respect করি। স্ট্যান্ডবাজি পলিটিক্স আমি করেন respect মমতা করি। বন্দ্যোপাধ্যায়। অটল বিহারী বাজপেয়ী, স্ট্যান্ডবাজি অটল বিহারী বাজপেয়ী আর মোদিজির সুপ্রিম কোর্টেও আকাশ এর আগে পার্থক্য। দেখিয়েছে এক সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 5 বছর পর নরেন্দ্র মোদী আবার ভগবান না হয়ে কিন্তু যাবে। এক সেকেন্ড, আমার মমতা এক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড, ভুল এক স্বীকার সেকেন্ড, করুক। কিন্তু মোশাররফ এই প্রশ্ন তো ভুল থাকবে, স্বীকার এক করুক। সেকেন্ড, এক সেকেন্ড, নারায়ণ, মোশাররফ এই প্রশ্ন তো থাকবে যে সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে যে কারণে আপনারা সাম্প্রদায়িক বলেন, যে সময়ে গুজরাটের অশান্তি হচ্ছে, সেই সময় তো অটল বিহারী বাজপেয়ী সরকারে তখন সাপোর্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের, আমি বারে বারে বলছি আপনাকে, দেখুন ছিল তো সেই সময় তো আমি ছিল। অটল বিহারী বাজপেয়ী খুব ভালো মানুষ ছিল, এই নিয়ে কোনো দৌড়ায় আমাদের তৃণমূল কংগ্রেস কখনো ওনার সমালোচনা করেনি। দ্বিতীয় কথা হচ্ছে কখন কোন সরকার কিভাবে চলেছে তো পুরনো অনেক কথা, কিন্তু বর্তমানে আজকের ডেটে ভারতবর্ষ আন্তর্জাতিকভাবে লজ্জিত হয়েছে সাম্প্রদায়িকতার কারণে। এরা জাতিকে বিভক্ত করছে, জাতিকে বিভক্ত করছে, ধর্মান্ধতা, আমরা রাষ্ট্রের কোনো ধর্ম আমরা থাকতে পারে না। শামশেরগঞ্জে দেখেছি, আজকে বিজেপি হরগোবিন্দ ধর্মান্ধতা চন্দ্র প্রধান দাসের অস্ত্র, কথা কেন উঠছে না? ধর্মান্ধতা আজকে মডার্ন কেন রাম ভক্ত শক্তিনগরে করা বাংলার প্রধান কথা উঠছে কাজ। না? আজকে মমতা সংখ্যালঘু ভোট বন্দ্যোপাধ্যায় ব্যাংক বাধ্য, অজিত চৌধুরীকে উগ্র হারানোর সংখ্যালঘু জন্য, বিরোধিতা অজিত বিজেপির চৌধুরীকে প্রধান হারানোর এজেন্ডা। জন্য এক সেকেন্ড, পরের মমতা প্রশ্নটা নিয়ে এক সেকেন্ড, বন্দ্যোপাধ্যায় ভাই হুমায়ুন হচ্ছে- কবিরকে এক দাঙ্গা সেকেন্ড, নারায়ণ, লাগিয়েছিল। এক সেকেন্ড, পরের প্রশ্ন নিয়ে ভাইয়ের কাছ থেকে আমাদের এক সেকেন্ড, দল এক সেকেন্ড, বরখাস্ত মোশাররফ, এক করেছে। সেকেন্ড, এক সেকেন্ড। আজকে এখন আমি তখন হুমায়ুন কবির প্রসঙ্গে আসবো, আপনাদের নেতা নারায়ণ, ছিল, আসবো, আপনাদের please। নেতা ছিল তখন। এক সেকেন্ড, আমার প্রশ্ন তৃণমূল প্রার্থীর কাছে তৃণমূল প্রার্থীর কাছে তৃণমূল আছে। প্রার্থীর কাছে তিনি একবার মিডিয়ার সামনে বলেছিলেন যে বিধানসভায় ওয়াকআপ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে রেজুলেশন আনা হয়েছে, তো তার পরবর্তীতে শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি বললেন যে ওয়াকআপ সম্পত্তি সমস্ত পোর্টালে আপলোড করতে হবে। এক, তারপরে তিনি ছিলেন ওবিসি, প্রশ্নটা একটু সংক্ষেপে করুন, সংক্ষেপে please, করছি। সরাসরি, হ্যাঁ। তিনি ছিলেন ওবিসি এক ছিলেন, সেকেন্ড, তিনি এক সেকেন্ড, ওবিসি এক সেকেন্ড। কমিটির সদস্য ছিলেন। শেরশাবাদিয়া কমিউনিটিকে তিনি ওবিসি এ থেকে বিতে নিয়ে এসেছেন। কারো বড় বড় অট্টালিকা হয়ে গেছে বলে কি শেরশাবাদিয়া সবারই বড় বড় অট্টালিকা হয়ে গেছে? আজ আমরা শেরশাবাদিয়া আমি সরাসরি প্রশ্নটা শুনতে চাই, আমি প্রশ্নটা বুঝতে পারছি না। আমি বলতে চাইছি যে তিনি শেরশাবাদিয়াকে ওবিসি এ থেকে বিতে আনার জন্য সুপারিশ কি কোন যুক্তিতে আচ্ছা, করেছেন? উত্তর নি মোশাররফের, এক সেকেন্ড, 2 মিনিট, দেরিতে এসো না, মোশাররফ কারণ 2 মিনিট, ও হ্যাঁ। চারটা কোশ্চেন তাহলে কেন করতে আচ্ছা, আচ্ছা, ঠিক দিলে না? আছে। দিতে হতো না তাহলে। আচ্ছা, বলো। ও করলে উত্তর দিও না, বলো, জানে বলো, তো। বলো, এক সেকেন্ড। এরা তো এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। এই দল তো মরা দল, এই দল বাংলা থেকে এক উঠে সেকেন্ড, গেছে ভাই অপরাধ উত্তর সঙ্গে। দিচ্ছে, দাঁড়াও, ধৈর্য ধরো। আমি বলে দিয়ে আসি, উত্তর এটা কি শুনতে হচ্ছে? হবে। উত্তর তো দিচ্ছে। এ ভাই, ওখান থেকে কোনো কথা না। আমি ওখান একটু থেকে বলে কথা না। দিই, আমি প্রথমে না, বলে না, দিই, আপনার নেতা বলছেন তো। আমি কি বলেছি তোমাকে উত্তর দিব না, তোমাকে সাথে কথা বলবো না। আমার উত্তর চেয়েছে, উত্তর দেবো, ভদ্রভাবে শোনো, ওলাভদ্র আমি করবো না এখানে। আমার যেটা বক্তব্য বলি, প্রথম কথা ওনার কোশ্চিন প্রথমে কি ছিল জানো? প্রথমে কি বলেছে, আমি একটা শেখ কি বলেছিল? ওয়াকফ বিল। ওয়াকফ বিরোধী রেজুলেশনটা আছে, 101% আছে, তোমাকে কালকে দিয়ে দেবো। রেজুলেশন করেছি আমি, রেজুলেশন করেছি, তোমার দম নাই, রেজুলেশন করিনি। 1 কোটি %। রেজুলেশন, আমি উত্তর দিয়ে দিচ্ছি, রেজুলেশন যদি না করি কালকে প্রার্থী পদ থেকে উইথড্র করবো। তুমি কি করবা বলো, তোমাকে বলতে হবে। আচ্ছা এবার ধরো 1 মিনিট, দাঁড়াও, রেজুলেশন করেছি, আমার সাইন করা ডেট আছে, সব আছে, সরকারের কপি দিয়ে দেবো কালকে। কংগ্রেস পার্টির যে প্রধান তাকে দিয়ে দেবো জেলাতে, হলো 1। 2, তুমি জানোই না ওবিসি কমিটিতে আমি ছিলাম না ভাই, তুমি একটা বোকা, পড়াশোনা করো। আমি ছিলাম ওবিসি কমিশনে, কমিটিতে নয়। নো নো নো, আমি আমার উত্তর শুনে নাও, ওবিসি কমিশনে ছিলাম, যেটাতে হিয়ারিং হয়, সার্ভেতে আমি ছিলাম না। আচ্ছা হয়তো তুমি জানো না, এরা হচ্ছে একটা ভুয়া গুজব কথা। তাড়াতাড়ি ব্যাস। ওবিসি কমিশনে আমি ওবিসি কমিটিতে আমি কোনোদিনও ছিলাম না, ওটা হিয়ারিং এ ছিল। ও জানে পড়াশোনা করে না, কারো কাছে শুনে। মোশাররফ, এক সেকেন্ড, এবার র্যাপ আপ। আমি বলছি, হ্যাঁ, এবার wrap up। ওরা এদিকে তাকাচ্ছে। সংক্ষেপে। আমি বলছি, আমি ওখানে নয়। ওবিসি কমিশন আচ্ছা, কখনো এবার- কাউকে এবি করে না। আচ্ছা, এবার শেষ হয়ে গেছে প্রশ্ন? না, হয়নি। এবি কমিশন করতে পারে না, সংক্ষেপে, জানে না, সংক্ষেপে। না জেনে কারো শোনানো কথা বলে দিচ্ছে। ঠিক আছে, ওকে বলতে পারে, আমি তাকে দোষ দিচ্ছি না। ভুয়ো গুজব, এখন কিছু কিছু পার্টি গুজব সেল আর ভুয়া সেল খুলেছে। এরা 23 তারিখের পরে মাইক্রোস্কোপিক দল হয়ে যায়। এরা মাইক্রোস্কোপিক দল, খালি চোখে দেখা যায় না, আনুবীক্ষণিক দল। এক সেকেন্ড, না, এরা আন্ডারগ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সিপিএম আমার শুধু কংগ্রেস একটু বলার, আন্ডারগ্রাউন্ডে চলে গভর্নমেন্ট আসবে। গভর্নমেন্ট এরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর 23 তারিখ সন্ধ্যা 6টা অবধি থাকবে, গভর্নমেন্ট আর তারপরে ওয়েস্ট বেঙ্গলের গ্যাজেট নোটিফিকেশন রয়েছে, এরা হাওয়া- এখানে সম্মানীয় রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং তৎকালীন এমএলএ
মোশাররফ হোসেন সেই গ্যাজেট নোটিফিকেশন রয়েছে গভর্নমেন্টের, তারা ওবিসি এ থেকে বিতে শেরশাবাদিয়া কমিউনিটিকে নামানোর জন্য প্রয়াস করেছে। আমি তারা বলে বলেছে, দিই, gadget প্রথমটা বলে দিই, notification রয়েছে। আমি বিজেপি বন্ধুকে বলে দিই, সেটা আমি প্রথমে দরকার হলে দিয়ে আবার দিই। আবার ভুল কথা বলছে। আমরা কমিশনে যাওয়ার 8 মাস আগে সার্ভে হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, না জেনে কথা বলবো না, ভুল তথ্য দিবা না, সামাজিক দায়িত্বটা নিতে হবে। Gadget প্রথম কথা, notification টা গ্যাজেট তাহলে নোটিফিকেশন হচ্ছে হিয়ারিং এ 8 মাস 10 মাস আগে সার্ভে হয়, কে করলো ক্যান্সেল? ওই তোমাদের বিজেপির আরএসএস বন্ধু সুপ্রিম কোর্টে অফিসটা জব করে নামিয়েছে। বিজেপি আর আরএসএস এক নয়। দিদি দিদি BJP আর দিদি, RSS এক নয়। দিদি মুখ্যমন্ত্রী প্রথম কথা। 97% মানুষকে ওবিসি Gadget notification দাদা আছে। 17% কে চাকরি দিয়েছে। যারা আজকে বলছে তো কংগ্রেসের বন্ধু শেখানোর কথা আর জানে না, 97% কে ওবিসি দিয়েছে। আচ্ছা, আমি আসবো তাই এক সেকেন্ড। আর 17% কে Please, এই চাকরি প্রসঙ্গে দিয়ে একজন দর্শকের জাতিগত প্রশ্ন নিয়ে কথা আমি জাতিগত কথা notification 10 দিনে তোমাদের মতন এক তাকে second। চিনে না। এবার আমাদের তৃণমূল কংগ্রেসের এখানে তো অতি উৎসাহী। মোশাররফ আচ্ছা, নারায়ণ অতি দুজনকে উৎসাহী। এক সেকেন্ড জাতি বিভক্তের কথা বলবো না, সমস্ত গুজব অপপ্রচার আমরা ছিলাম। মোশাররফ নারায়ণ সামাজিক সংগঠনের সাথে আমি তো কমিশনে ছিলাম। নো দিস ইজ নট না জেনে বলে দিলে হয় না, রাজনৈতিক সংগঠনকে এক করবেন না। একটা প্রশ্ন নিয়ে এতক্ষণ ধরে সময় একটা প্রশ্ন নিয়ে ব্যয় করা যাবে না, প্লিজ এক সেকেন্ড। এবার ওখানে ধৈর্য ধরতে হবে, প্রশ্ন নেওয়া হয়েছে মোশাররফ। না, আমি কালকে মোশাররফ, ওবিসি মোশাররফ, ওয়াকফের বিরুদ্ধে যে এবার এটা রেজুলেশন over, করেছিলাম, এটা over, no, আমি no, জমা this- দিব, please, আমি প্রার্থীপত্র উইথড্র করব, আমার নাম Please, ওর কংগ্রেস পার্টি উইথড্র করবো, please, কথা দিতে হবে এখানে। this- মোশাররফ দা this মোশাররফ দা question is over. ভাই ওয়াকআপ ভাই এবার ছাড়ো না ভাই, ওয়াকআপ এবার amendment ছাড়ো। bill নিয়ে তো না, না, এবার ছাড়ো। সংখ্যালঘু না, না, সম্প্রদায়কে- নারায়ণ, থামতে বলছি, মোশাররফ থামতে বলছি। সংখ্যালঘু সম্প্রদায়কে মোশাররফ, ব্যবহার করেছে মমতা নারায়ণ, বন্দ্যোপাধ্যায়। নারায়ণ, বাকি স্পিকাররাও রয়েছেন, প্লিজ প্লিজ এই কর্মসূচি হবে 23 তারিখ সন্ধ্যা 7। আমি কামরুলদার কাছে, না না, আর এটা নিয়ে একজন দর্শকের প্রশ্নে আমি বড় জোর 1 মিনিট সময় ব্যয় করতে পারি তার উত্তরে, তার বেশি নয়, প্লিজ প্লিজ। মিটে গেছে, দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। আমার প্রশ্ন কামরুলদার কাছে। কামরুলদা, এই জায়গায় দাঁড়িয়ে এতগুলো ফ্যাক্টর, এই যে আমি আবার আগেও বললাম হুমায়ুন কবির ফ্যাক্টর হতে পারবে, তার সঙ্গে প্রাথমিকভাবে মিমের একটা যোগসূত্র তৈরি হয়েছিল, যদিও সেটা পরে উইথড্র করেছে, ব্যবস্থা নিতে পারবে? ক্রোনোলজিটা বুঝতে হবে মৌপিয়াদি। একদিকে মমতা ব্যানার্জি, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে হুমায়ুন কবির, তিনটাই কিন্তু তৃণমূলের প্রোডাক্ট। তিনজনে মিলে সুকৌশলে ওরা বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিজেপি আর তৃণমূল আছে, আর কেউ নেই। এই যে একটা ওদের চিন্তা ভাবনা, বাংলার মানুষ তাদের যে চালাকি সেটা বুঝে গেছে। এই জন্য এবার চৌঠামের পরে দেখবেন বাংলা কংগ্রেসের কি রেজাল্ট হয়, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এদের চালাকি আর এক চলবে না। সেকেন্ড, উৎপল 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 এক সেকেন্ড, না না, ওখান থেকে কোনো কথা না, উৎপল। এই যে যেটা বললাম যে এই যে হুমায়ুন কবিরের ডেভেলপমেন্ট, মিমে, আমি বুঝে গেছি। আমি প্রথমেই বলছি, যেটা খুব গুরুত্বপূর্ণ আমার পক্ষে বলা, সেটা হচ্ছে আমি নিজে আইনজীবী, যাদের এসআইআর এর নাম বাদ গেছে কেউ চিন্তা করবেন না, ট্রাইব্যুনালে আপনাদের জন্য আমি বিনা পয়সায় লড়বো, আপনাদের সবার নাম চলে আসবে, কাউকে কোনো পয়সা দিতে হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাতা নিয়ে ভয় পাবেন না, যারা বলছে যে আমাকে ভোট না দিলে ভাতা দেবো না, এসব হবে না। আসুন ভাই, এই প্ল্যাটফর্মটা আপনি আপনার আত্মপ্রচারের প্ল্যাটফর্ম তো নয়। আপনি এখানে আপনি বিনা পয়সায় লড়বেন, আপনি এই সেটা সোশ্যাল কথাগুলি মিডিয়ায় জরুরি, প্রচার করুন, এই সোশ্যাল কথাগুলি মিডিয়ায় জরুরি, প্রচার করুন, আপনি বিনা এই পয়সায় কথাগুলি এতদিন বলা দিয়ে বলেননি জরুরি, কেন সেটা? এই কথাগুলি বলা প্ল্যাটফর্মে জরুরি। নয়। আমি জানি কলকাতা টিভি রাজনৈতিক না, স্ট্যান্ড, না, না, কোনো but stand নেই। you have to কোনো give me stand time. নেই। I You strongly- also have to no, give me time. no, I strongly object. I strongly object. You have to withdraw it. You have to withdraw it. No, You have no, to you give me can't. time. আপনি এই You have to প্ল্যাটফর্মটাকে give না, me time. না, এই No, no, এই I know. প্ল্যাটফর্মটাকে আপনি Being- মিসইউজ being করছেন a student of আপনার journalism, আত্মপ্রচারের I know জন্য। this is- No, No, you can't. no. You can't. I strongly Media- condemn. media is a I director's strongly media. object. I You have to strongly give me object. time. I strongly You have to object. give me time. I strongly You object. have to give me time. সেটা আপনি বলতে You পারেন। have to give me না, না, time. আপনি এখানে You বসে have কেন- to give me না, না, time. এটা দিয়ে আপনি- You না, have না, to give me time. আপনি একজন প্রার্থী, You have to give আপনি me time. একজন প্রার্থী হয়ে কার সাথে You আইনজীবী have হয়ে to give লড়বেন me কি time. লড়বেন না সেটা এখানে You প্রচার have to করতে give পারেন me না। time. আপনি You টাইম have পেয়েছেন, to give me যথেষ্ট time. টাইম পেয়েছেন, No. যথেষ্ট No. টাইম পেয়েছেন, It's conduct. যথেষ্ট টাইম No. এক সেকেন্ড, Never. একদম না। আর যে দ্বিতীয়ত হচ্ছে এইখানে দাঁড়িয়ে আপনি এই প্ল্যাটফর্মে বসে এই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি কোনো মন্তব্য করতেই পারেন না, সিম্পলি নট ডান। এক সেকেন্ড, ছোট্ট একটা ব্রেক নেব, ছোট্ট একটা ব্রেকের পর ফিরবো, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান ইটাহার থেকে সরাসরি। আমি যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম, যে এসআইআর প্রসঙ্গে যখন হচ্ছিল, আমি মুশারফের কাছে আবারও আসবো। মুশারফ, তা বলে বিডিও অফিসে
হইচই, বিডি অফিসে ভাঙচুর এবং মনিরুল ইসলামের বিরুদ্ধে যদি ইলেকশন কমিশন তারা যদি ব্যবস্থা নেওয়ার নির্দেশ না দিত, ব্যবস্থা হতো কিনা আমরা কেউ জানি না। পরবর্তীকালে যদিও তাকে টিকিট দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং আমরা যেটা দেখলাম যে মোথাবাড়ির যে ঘটনা ঘটলো, যে মোফাক্কেরুল, সে তো এই কেন্দ্রের মিমের প্রার্থী ছিল। না এবার ছিল এবং না, বিজেপির আগে- অভিযোগ বা অন্য বিরোধীদের অভিযোগ যে তাকে তৃণমূল কংগ্রেসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিতে দেখা গেছে। আমি প্রথমে বলি যে এসআইআর নিয়ে যে কাণ্ডটা বিডিও অফিসে হয়েছিল, দেখুন ওটা একটা মানুষের রাগের, ক্ষোভের, অভিমানের, বিরক্তি, বিব্রতর, বিজেপির দ্বিচারিতা, নির্বাচন কমিশনের একবার বলছে এই আরও লিখে দিলে স্যাটিসফাইড হয়ে গেলে এলডি কেস কিছু লাগবে না, হোয়াটসঅ্যাপে দেওয়া অর্ডার কিছু নেই, কোনো অন্ধকার, যারা বিএলওরা লিখে দিয়ে গেছে এই রিমার্ক সেগুলো উড়িয়ে দেওয়া, একটা বিরোধ ষড়যন্ত্রের পরে লোক যখন বিরক্ত হয়ে গেল, বিব্রত হয়ে গেল, রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল। এমএলএ সাহেব ছিল, এমএলএ সাহেবকে ডাইরেক্ট হাত দিয়ে দেখা যায় না, মাত্র ছিল, ওর সামনে 10 জন উত্তেজিত হতে পারে, রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাকে বলি যে তবু দলটা ভালো চোখে নেয়নি। কোনো অনভিপ্রেত ঘটনাকে না, জাস্টিফাই একটা করা যায়? হ্যাঁ, আমি এবার আসি আপনার কাছে। আমি বলি, আমি রাজনীতি করি, আমি তৃণমূলের এমএলএ বা একটা যে কোনো পার্টির সংগঠনের কর্মী, নেতৃত্ব যাই বলুন। এবার আমাদের রাজনৈতিক লেবাস লাগিয়ে কেউ যদি অন্যায়, অযৌক্তিক, বাজে কাজ করে, সে রেহাই পাবে না, দল তাকে বরদাস্ত করে না, সেই ব্যবস্থা নিয়েছি। এক, ওখানকার যারা করেছিল ওরা অ্যারেস্ট হয়েছে, রীতিমতো আইন কোর্ট ওদের বেল দিয়েছে, এই হয়েছে। এটা আপনাকে পুরো ঘটনাটা বলে দিলাম আমি। এক, আর 2 নম্বর আপনি লাস্ট যেটা বললেন যে আপনার মোফাক্কেরুল। হ্যাঁ, সেটা তো কি ওই এখানে এবার প্রার্থী নেই, উনি আগের বার প্রার্থী ছিল। 2021 বললাম। হ্যাঁ, সেক্ষেত্রে উনি কি করেছেন, কি হবে, এনআইএ বলেছে, এনআইএ অ্যাকশন নিতে বলেছে। এনআইএ তো ভারতবর্ষের বড় সংস্থা, সরকারের উপরে তো থাকে, যেমন নির্বাচন কমিশন বলে। মুফাক্কিরুলের মতো চরিত্ররা তারা কি সত্যি মিমের হয়ে 2021-এ সে দাঁড়িয়েছিল, মাঝে 5 বছর মিম কোথাও দাঁত ফোটাতে 2021-এ তো পারেনি। এইরকম চরিত্র এতদিন ধরে অ্যাক্টিভ, তার এত ফলোয়ার্স, এটা কি শাসক দলের কোন রকম কোনো মদত বা সম্পর্ক সংযোগ ছাড়া সেটা চালিয়ে যেতে পারে? দেখুন আমি এবং প্রথমে তাকে বলি, যেভাবে সেদিন রাতে যেরকম ভাবে তাকে একটা ইনফ্লুয়েন্স করতে দেখা গেছে, রাত্রে যেটা করেছে আমি দেখিনি পুরো, আমি প্রচারে ছিলাম, শুনেছি পরে ঘটনাটা। উনি তো ওনাদের ওই যে বিজেপির প্রতিনিধি আছে ডক্টর সুকান্ত মজুমদার, যিনি উনিও আমাকেও পর্যন্ত জড়িয়েছে, যে নাকি আমিও মোফাক্কেরের সঙ্গে এটা করিয়েছি জড়িয়ে থেকে। ঠিক আছে, তো যাকে এটা নিয়ে আমি যাচ্ছি না, কেউ অভিযোগ করলে সেটা সত্যি প্রমাণিত হয় না, সেক্ষেত্রে আইনের ব্যবস্থা নেবে। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি আক্রমণে যাই না, আমি করতে যাবো না, আমি কার নাম ধরে কিছু বলি না। আমি শুধু এটুকু বলি, যেই হয় আমি হই না কেন, আইনের সবার চোখে সমান, আর আইনের ঊর্ধ্বে কেউ নয়। ঠিক আছে, আইনকে আমরা সম্মান করি, আর রাজনৈতিক লেবাস লাগিয়েও কেউ আইনের ঊর্ধ্বে কাজ করলে কেউ রেহাত পাবে না। আমি উৎপলের কাছে আসবো। উৎপল, ইটাহারে জিতে শূন্যের গেরো কাটাতে পারবেন? ইটাহারের মানুষ ঠিক করবে। তবে আমি যেখান থেকে শুরু করেছিলাম আর যে কদিন প্রচার করলাম, তাতে আমার আত্মবিশ্বাসটা অনেক বেড়েছে। আমি মানুষের উপর আস্থা হারানো পাপ, মানুষ ভুল করে, মানুষই ইতিহাস রচনা করে। 4 তারিখ অপেক্ষা করা যাক। হুমায়ুন কবির কেমন লোক? ফালতু লোক। কেন তার মন বুঝতে মোহাম্মদ সেলিম গেছিলেন? ভুল করেছিলেন, ভুল করেছিলেন, ভুল করেছিলেন, ভুল করেছিলেন। আমি ফেসবুকে অনেক বড় লিখেছি, পড়ে নেবেন। ভুল করেছিলেন, অন্যায় করেছিলেন। কি মনে হয় যে যেভাবে হুমায়ুন কবির যদি এই স্টিং অপারেশন রিলিজ হওয়ার আগে পর্যন্ত তার যেরকম একটা সে উঠছিল যেরকম ভাবে, কোথাও দাঁড়িয়ে তার দায় আপনাদের নিতে হবে না? না, আপনারা ওড়াচ্ছিলেন। কে হুমায়ুন কবির? তার কি বেশ আছে? কি হুমায়ুন কবির যে নিউ টাউনের 5 তারা হোটেলে একলা গিয়ে মোহাম্মদ সেলিমকে দেখা করতে হবে? ভুল করেছিলেন। আমি বলছি উনি ভুল করেছিলেন। এক্স্যাক্টলি, কে হুমায়ুন কবির? আমি বলেছি উনি ভুল করেছিলেন। উনি একক সিদ্ধান্তে গিয়েছিলেন, যেটা পার্টি এন্ডোর্স করে না। কে তিনি তো আপনার পার্টির রাজ্য সম্পাদক, তিনি হতে পারে। আপনার পার্টির লোকাল কমিটি মেম্বার না নন। না, কে বলেছে রাজ্য সম্পাদক ভুল করে না? না না, তিনি আপনার পার্টির লোকাল কমিটির মেম্বার নন। না, আমি বললাম তো, কে বলেছে রাজ্য সম্পাদক ভুল করে না? ভুল করেছে বলেই তো পার্টি এন্ডোর্স করেনি। হ্যাঁ, সিপিআই থেকে, ট্রু। এবার আমরা আমরা মানে আপনাদের front, আমরা ভারতীয় জনতা পার্টি একটা জিনিস বারবার বলি। ওকে, ইয়েস, এটা আমার স্লিপ অফ মাইন্ড। শুনুন, আমি বিবেকের কথা শুনে চলি। আমার একটা বুদ্ধি আছে, আমার একটা বিবেক আছে। যেটা ভুল সেটা ভুল, যেটা সত্যি সেটা সত্যি। ভুল আমিও করলে আমি ক্ষমা চেয়ে নিই। সিপিআই এর তরফ থেকে এইটার সম্পর্কে স্ট্রংলি রিয়াকশন দেওয়া হয়েছে।
আমি জানি না, আমি অত উপরের লেভেলের নেতা নই। আমি ব্যক্তিগতভাবে আমি বলছি এটা ভুল করেছেন, অন্যায় করেছেন, যাওয়া উচিত হয়নি, আচ্ছা আমি পার্টি এন্ডোর্স করে না। না এক সেকেন্ড, না কোনো টিপ্পনি না মোশাররফ, টিপ্পনি না, না না প্লিজ। ভারতীয় জনতা পার্টি না না আমার এই উত্তেজিত পরিস্থিতিতে আমার স্লিপ অফ মাইন্ড হয়ে গিয়েছিল, যাই হোক। আমি জানি না আমরা এখানে শামশেরগঞ্জ কেন আলোচনায় আনতে পারলাম না, তবে একটা জিনিস আমি বলে কালকে মুর্শিদাবাদে শো করেছে বিস্তারিত শামশেরগঞ্জ। এক সেকেন্ড এই এটা কোন জেলা? উত্তর দিনাজপুর। এক এবার আমরা সেকেন্ড শুনে নিন। না না প্রশ্ন যখন তুলবেন তখন উত্তরটা নিতে একদম, হবে। একদম, একদম। কালকের এপিসোডটা দেখে নেবেন, ইউটিউব লিংক পাঠিয়ে দেবো। শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, হরগোবিন্দ দাস, চন্দন দাস, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, তাই নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। ঘটনাচক্রে আপনি মুর্শিদাবাদের শোটাতে ছিলেন না, আপনি উত্তর দিনাজপুরে। এবার আমরা উত্তর দিনাজপুরে ইটাহার নিয়ে আসি। যাই হোক, প্রথমে আমি আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেনের দুটো কথা নিয়ে বলি। মোফাকেরুল ইসলাম, হুমায়ুন কবির, এগুলো তো তৃণমূল কংগ্রেসের প্রোডাক্ট। দেখুন হুমায়ুন কবির আমি বলে দিচ্ছি। গতবার লোকসভায় তারা কার বলছে। প্রার্থী ছিল? দেখুন 2019 এর লোকসভা। এসে গেছে। আপনাকে একটা কথা বলে দেই, এই যে মোফাকেরুল ইসলাম গনি সাহেবের মোফাকেরুল ইসলাম গনি সাহেবের মোফাকেরুল ইসলাম আব্দুল গনি সাহেব তার প্রিয় ছিলেন আত্মসহায়ক হিসেবে, দীর্ঘদিন জগৎবল্লভপুরে ছিলেন এবং পরবর্তীকালে তৃণমূল তাকে পাঠিয়েছে। সেটা মোশাররফ দা বলতে পারবেন। বিগত ভোটে 294টা আসনে আপনারা একজন রাষ্ট্রবাদী মুসলিম পাননি, কিন্তু হুমায়ুন কবিরকে আপনারা রাষ্ট্রবাদী মুসলিম পেয়েছিলেন। কবে প্রার্থী করেছিলেন লোকসভায়। উগ্র সংখ্যালঘু বিরোধী দল কেন মুসলিম নিয়ে প্রার্থী? 2019 সাল করেছিলেন তো? তখন ওই মুহূর্তে সে কি তখন ধর্মনিরপেক্ষ ছিল? আমরা আমার মনে হয় ইটাহারের সার্বিক উন্নতি, রাজনীতি, ইটাহারে ফিরুন উন্নয়ন তাহলে। নিয়ে ফিরতে চাই। ইটাহারে ফিরুন। এবার বলুন। আচ্ছা এবার আমি ওনার কাছে আসি। আপনি কি বিষয়গুলো নিয়ে কি বিষয় নিয়ে, উনি অনেকক্ষণ বলেননি কামরুলদা কি বিষয় নিয়ে আপনি ভোটারদের কাছে যাচ্ছেন? কারণ কেন্দ্রেও আপনার দল ক্ষমতায় নেই, রাজ্যেও ক্ষমতায় নেই, কি বিষয় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এটা ঠিক। আমরা পশ্চিমবঙ্গে প্রায় 50 বছর ক্ষমতায় নেই, 49 বছর, প্রায় 50 বছর। কিন্তু গত 15 বছরে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায়, কেন্দ্রে বিজেপির সরকার, এই দুটো সরকার মিলে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানুষ এনাদের ক্ষমতা এনেছিলেন এই জন্য যে এনারা মানুষের সমাজের কথা বলবেন, বেকারদের কথা বলবেন, কর্মসংস্থানের কথা বলবেন, শিল্পের কথা বলবেন। দুর্ভাগ্যবশত আজকে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখছে যে কেন্দ্রের মোদী সরকার যেমনি রাম মন্দির রাজনীতি নিয়ে ব্যস্ত, তেমনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি ওই জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন ইত্যাদি মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের মানুষ চাইছে কর্মসংস্থান। মানুষ বলছে আমরা কাজ কবে পাবো, আমরা ভাতা চাই না, কাজ করে খেতে চাই। এটা উত্তর তৃণমূল জানার আছে। আমাকে শেষ করতে হবে। কাজ কোথায়, আরো কি কি উন্নয়ন? কারণ আপনাদের উন্নয়নের যে থিওরি সেটাকে মানতেই রাজি নয় আপনাদের বিরোধীরা। আমি একটা নিশ্চিতভাবে আমাকে সময় দিতে হবে। এক সেকেন্ড প্লিজ, যথেষ্ট সময় আপনি পেয়েছেন, আপনি গিয়ে দেখবেন। মুশাররফও যথেষ্ট সময় পেয়েছে। হ্যাঁ তবুও আমাকে উৎপলদা এবং কামরুলদা বললে আমি সেই অভিযোগ তবু অ্যাকসেপ্ট আমাকে করতে হবে। কিন্তু আপনাদের দুজনের কাছ থেকে আমি কোনো অভিযোগ শুনবো না, দুজনে এনাফ টাইম পেয়েছেন, প্লিজ। দেখুন আমি একটা কথা বলি, এনারা বলছে কাজ নেই, কিচ্ছু নেই, কর্ম নেই। মানুষ কি হুতাশে ভোট দিয়ে দিচ্ছে নাকি সরকারকে? বারে ক্ষমতায় আসে এসব জনগণকে চটানো কথা বলবেন না, এই জন্য পার্টিগুলো উঠে যাচ্ছে আপনাদের। জনগণের উপরে কথা বলবেন না কাইন্ডলি। দুই হচ্ছে আপনার কেন্দ্র সরকার, ওই যে বিজেপির আমাদের বন্ধু আছে, কেন্দ্র সরকার 20টা-25টা প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুকুটমণি করেছে, অনেকটি প্রাইজ দিয়েছে, ফার্স্ট প্রাইজ দিয়েছে। বাংলা তো কাজ 30 সেকেন্ড, ঠিক আছে 30 সেকেন্ড। বাংলায় উন্নয়নে বিপ্লব হয়েছে। ইটাহারবাসী জানতে চায় 6 জুন 2024 নকল মদ কাণ্ডে ইটাহারের নাম গোটা দেশে ছড়িয়ে গেছে। ইটাহারবাসী জানতে চায় জুলাই 2025 জাল লটারি কাণ্ডে 8 কোটি টাকা লটারি উদ্ধার হয়েছে। ইটাহারবাসী আরেকটা জিনিস কামরুলদা যেটা বললো এটা হলো কর্ণধার কাণ্ড না হয় মোহাম্মদ 27 আগস্ট ওনার দাদা ইটাহার সে ভিডিওর সাথে লাস্ট টাইম ভিডিওর সাথে ভিডিও বিধায়ক বলে আমি বলি আজকে 7.5 কথাটা